গল্প তুমি শুধু আমারই। লেখায় তানভীর আহমেদ। কেয়ার জন্মদিনের অনুষ্ঠান যখন প্রায় শেষ তখন শ্রাবণ পুরো হলঘর ভর্তি মানুষের সামনে কেয়াকে প্রপোজ করে। শ্রাবণের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় কেয়া। হলঘরের সবাই এমন ব্যাপারে বেশ মজা পায়। সবাই শ্রাবণের হাতে ধরে রাখা ফুলটা নিতে বলে, কিন্তু কেয়া সেটা করতে পারে না। শ্রাবণের থেকে ফুল না নিয়ে এসে তাকে পাশ কাটিয়ে হলঘর ভর্তি মানুষের ভিতর দিয়ে বের হয়ে যায় নিশ্চুপভাবে। শ্রাবণ কেয়ার এমন ব্যবহারে খুব একটা কষ্ট পায় না, এমন ব্যবহারে সে অভ্যস্ত। কেয়া হলঘর থেকে বের হয়ে যাবার সাথে সাথে শ্রাবণ তার হাতের গোলাপ ফুলটা ছুঁড়ে ফেলে দিন মাটিতে। সেও নিশ্চুপভাবে বের হয়ে এলো হলঘর থেকে। বের হতেই তার গালে সজোরে থাপ্পড় মারল কেয়া। শ্রাবণ অবিশ্বাসের দৃষ্টিতে কেয়ার দিকে তাকালো। কেয়া থাপ্পড় মেরে চেঁচিয়ে বলল, আপনাকে কতবার বলেছি আমার পিছু পিছু ঘুরবেন না। সবার সামনে আমাকে নিয়ে মজা করতে ভালো লাগে আপনার, তাই না? শ্রাবণ কেয়াকে কিছু বলতে যাবে তার আগে কেয়া থামিয়ে দিয়ে তাকে আবারও বলল, প্লিজ আমাকে নিয়ে আর আপনি এরকম মজা করবেন না, প্লিজ। আমার জন্য তো আমি আপনাকে এত কিছু করতে বলিনি। আমার পরিবার সম্পর্কে আপনি কিছুই জানেন না। প্লিজ আমার পিছু নেবেন না। এই বলে কেয়া চলে গেল। শ্রাবণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার পায়ে সে শক্তি পাচ্ছে না আজ। এর আগেও কেয়াকে কয়েকবার প্রপোজ করেছে, কিন্তু প্রতিবারই রিজেক্ট করে দিয়েছে তাকে। কিন্তু আজকের মতো এত অসহায় আর কোনোদিন লাগেনি শ্রাবণের। তখনই হলঘর থেকে সবাই বের হতে লাগলো। আস্তে আস্তে ফাঁকা হতে লাগলো পুরো হলঘর। যাবার সময় সান্ত্বনা দিয়ে গেল শ্রাবণকে। হলঘর ফাঁকা হয়ে গেলে সে ফাঁকা হলঘরের ভিতরে ঢোকে। মাঝামাঝি জায়গার একটা চেয়ারে গিয়ে বসলো সে। চোখ থেকে অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝেতে। সামলাতে পারল না নিজেকে। হু হু করে কেঁদে উঠল সে। ঠিক তখন তার কাঁধে হাতে স্পর্শ পেল। দ্রুত হাতে চোখ মুছে কোনমতো পিছনে তাকাতেই দেখতে পেল তার বাবাকে। মুখে একটা সূক্ষ্ম হাসি এনে দাঁড়িয়ে আছেন তিনি। শ্রাবণ তার বাবাকে জড়িয়ে ধরে আবারও হু হু করে কেঁদে উঠল। তার বাবা চুপ করে দাঁড়িয়ে আছে। একসময় কাঁদাতে কাঁদাতে হাঁপিয়ে উঠল শ্রাবণ। খুব একটা কাঁদার অভ্যাস নেই তার। শ্রাবণের বাবা রহমান সাহেব তাকে চেয়ারে বসিয়ে তার পাশে চেয়ারটাতে তিনি নিজে বসলেন। শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি লাভ হলো বলতো? এই মেয়েটার জন্মদিনে এত বড় একটা হলঘর বুক করে সমস্ত বন্ধু বান্ধব ডেকে সবাইকে খাওয়ালি, এত বড় করে জন্মদিন পালন করলি, কিন্তু দিন শেষে তুই একাই রয়ে গেলি। শ্রাবণ বাবার কথায় কিছু বলতে পারে না, চেয়ারে বসে মাথা নত করে বসে আছে। তখন তার রহমান সাহেব মুচকি হেসে বলে, তোকে আমি বলবো না যে তুই ওই মেয়ের পিছু পিছু ঘুরিস না, ওকে ভুলে যা, ইত্যাদি ইত্যাদি। এইসব তোকে বলার মতো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নেই। শ্রাবণ এবারে তার বাবার দিকে তাকিয়ে থাকে প্রশ্নসূচক দৃষ্টিতে। রহমান সাহেব ছেলের দৃষ্টির অর্থ বুঝতে পেরে তার চোখে থাকা মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলে শার্টের কোণা দিয়ে চশমার গ্লাস পরিষ্কার করে আবারও তার চশমাটা পরে নেয়। ছোট দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো যখন বেসেছিস সেই ভালোবাসা জয় করতে শিখ। এভাবে ভিউ ভিউ করে কাঁদলে কোন লাভ হবে না। এত বড় হলো ঘর বুক করে, বিরাট বড় করে ভালোবাসার মানুষের জন্মদিন পালন করলে এই ভালোবাসা প্রকাশ করা যায় না। শ্রাবণ এবারই মুখ খুলে ধীর স্বরে বলে, তাহলে আমি কি করব? রহমান সাহেব হেসে ফেলেন। হাসতে হাসতে বলেন, আমি সম্পর্কে তোর বাবা হই, অথচ তোর সাথে কথা বলছি তোর বন্ধুর মতো। এইটা তোর বোনাস পয়েন্ট। তোকে যেটুকু বলেছি সেটুকু ভালো করে ভেবে দেখ। কি করবি তুই নিজেই বুঝতে পারবি। এই বলে রহমান সাহেব বের হয়ে গেলেন হলঘর থেকে। শ্রাবণ বসে বসে ভাবতে লাগলো তার বাবা তাকে কি বলতে চেয়েছে। কি করবে সে এরপরে, যার মাধ্যমে সে তার ভালোবাসাকে জয় করতে পারে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতটাকে আর নিজের ব্যাগ গোছাতে গোছাতেই গেছে। সে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। এই শহর থেকে বিরতি নিবে কিছুদিনের জন্য, চলে যাবে তার নিজ বাড়িতে। মা বাবা ভাই বোন কেউই জানে না সে আসছে। হঠাৎ করে গিয়ে চমকে দিবে তাদের। তবে এটা কেয়ার মন কারণ না, সে লুকাতে চায় নিজেকে। শ্রাবণের থেকে নিজেকে লুকাতে চায়, আর সেটা এই শহরের থেকে সম্ভব না। তাই সে নিজের জীবন থেকে এই শহুরে জীবনকে বিরতি দিবে কিছুদিনের জন্য। এসব ভাবতে ভাবতেই স্টেশনে হেলে দুলে প্রবেশ করলো ট্রেনটা। কেয়া তার ব্যাগ হাতে তুলে নিয়ে ট্রেনে ঢুকলো।
ট্রেনটা এখানে দাঁড়াবে খানিকক্ষণের জন্য, সময়টা 10-12 মিনিটের মাঝামাঝি। ট্রেনে উঠে সিট খুঁজে নিয়ে বসতে বসতেই তার ফোন বেজে উঠল। ব্যাগটা উপরে তুলে সিটে বসে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে জাহানারার কণ্ঠ ভেসে আসল, সে উত্তেজিত কণ্ঠে বলছে, হ্যালো, দোস্ত। শ্রাবণ ভাইয়া তো জেনে গেছে সব। কেয়া ভ্রু কুঁচকে ফেলল, রাগী কণ্ঠে বলল, কি জেনে গেছে? ঠিক করে বল। তুই যে তোর গ্রামের বাড়িতে যাচ্ছিস, কিভাবে যাচ্ছিস, কখন যাচ্ছিস সব জেনে গেছে। কে বলল এগুলো? এগুলো তো তোর ছাড়া অন্য কারো জানার কথা না। মানে আমার কাছে এসে থ্রেট দেওয়া শুরু করলো। আমি আর কি করব বল? কেয়া জাহানারার কথা শুনে রাগী স্বরে বলল, তোকে না বলেছি কাউকে কিছু না বলতে। কখন এসেছিল ও? তুই বের হবার 2 মিনিট পরে শ্রাবণ ভাইয়া আসছিল। অনেক কামাই করছো তুমি। এই বলে কেয়া রেখে দিল ফোন। ট্রেন ছাড়তে আরো কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে যেন শ্রাবণ এসে না ট্রেনে উঠে পড়ে এটাই দোয়া করতে লাগলো মনে মনে সে। কিন্তু ট্রেন ছাড়ার আগ মুহূর্তেই শ্রাবণ এসে হাজির হলো ট্রেনের ভিতরে। কেয়ার পাশে সিটটা ফাঁকা পেয়ে সেখানেই বসে পড়ল। তারপর কেয়ার উদ্দেশ্যে বলল, আবারও চলে আসলাম তোমার পিছু পিছু। কেয়া শ্রাবণকে এক নজর দেখে বলল, নির্লজ্জ হবার কোন ওয়ার্ড থাকলে আপনি ফার্স্ট হতেন। শ্রাবণ নিরাশ মুখে বলল, এমন করে বলো না, তোমার প্রেমের টানে তো এক কাপড়ে এখানে চলে আসছি। আচ্ছা, আপনার কোন কাজ নেই? না, আমার আবার কি কাজ? মানুষ পড়াশোনা শেষ করে চাকরি করে, আপনি পড়াশোনা শেষ করছেন ঠিকই, কিন্তু চাকরি করার কোন ঠিক ঠিকানা নেই। খালি পারেন। থেমে গেল কেয়া, তখন শ্রাবণ বলে, বাপের টাকায় ফুটানি মারতে। এটাই বলতে চাচ্ছ তো? কেয়া বলে, হ্যাঁ, সেটা তো অন্তত বুঝছেন। আপনি যে চাকরি না করে আমার পিছনে ঘুরঘুর করছেন আপনার বাবা জানে? হ্যাঁ, জানবে না কেন? সত্যি কথা কি জানো? কালকের সকল ঘটনা শোনার পর বাবা আমাকে এসে তোমার পিছনে লেগে থাকতে বলেছে। কেয়া শ্রাবণের দিকে আর চোখে তাকায়। শ্রাবণ সেটা বুঝতে পেরে বলে, বিশ্বাস হচ্ছে না তোমার? আমার বাবা অবশ্য আমাকে সরাসরি বলেনি, তবে ইনডিরেক্টলি বলছে। কেয়া বলল, ইনডিরেক্টলি বললে আপনার বাবা আপনাকে তাহলে আমার পিছে লেগে থাকতেও বলেনি? আপনার বুঝতে ভুল হয়েছে। না না, আমার ভুল হয়নি। হয়েছে। হয়নি। আমি বলছি হয়েছে। আমি বলছি হয়নি। তখন ট্রেনের হুইসেল বেজে উঠল, আর হালকা দোলে ট্রেনটা চলা শুরু করলো। শ্রাবণ আর কেয়ার সামনে তখন এক বুড়ো লোক এসে বসলো। শ্রাবণ ও কেয়াকে এক নজর দেখে পকেটে গুজে রাখা একটা ইয়ারফোন বের করলো। তারপর অন্য পকেট থেকে দামি একটা ফোন বের করে সেটার সাথে ইয়ারফোন লাগিয়ে কানে গুজে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বুজল। পুরো ব্যাপারটা শ্রাবণ ও কেয়া বেশ আগ্রহ সহকারে দেখলো। একটু পর শ্রাবণ কেয়াকে বলল, দেখেছো, লোকটার বয়স অনেক হলেও মনটা কিন্তু বুড়ো হয়নি। ইয়াং জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলছে, কত সুন্দর। কেয়া শ্রাবণকে এক নজর দেখে বলল, দেখেছি, আপনাকে বলতে বলেছি নাকি? আমি তো এমনিই বললাম। আমি কি বলতে বলেছি? এত ঝগড়ুটে কেন তুমি, বলতো? কেয়া কিছু বলতে যাবে প্রতিবাদ করে তার আগেই হেলেদুলে একটা মোটাসোটা টিকিট চেকার এসে টিকিট চাইলো তাদের কাছে। শ্রাবণ মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইল, কারণ তাড়াতাড়ির কারণে টিকিট কিনতেই ভুলে গেছে সে। টিকিট চেকার সেটা বুঝতে পেরে টিকিট চেকার সবার টিকিট চেক করে শ্রাবণের কাছে আসলো। গলা খাকারি দিয়ে বলল, ভাই, টিকিট বের করেন। শ্রাবণ মাথা থেকে হাত নামিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, মানে তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে গিয়ে টিকিট কাটা হয়নি। টিকিট চেকার শ্রাবণের কথা শুনে বিদ্রুপ এসে বলল, ভাই, ট্রেনে উঠছেন ভালো কথা, কিন্তু টিকিট না কাটলে কি হয়? দেন 300 টাকা জরিমানা দেন। শ্রাবণ মাথা নেড়ে পকেট থেকে তার মানিব্যাগ বের করে। কিন্তু এখানে ঘটে আরেক বিপত্তি। মানিব্যাগে একটা 50 টাকার নোট আর দুটো 20 টাকার নোট ছাড়া কিছুই নেই। শ্রাবণ নিজেই ভেবে খেয়ে যায় তার মানিব্যাগের দশা দেখে। অন্যদিকে টিটি তাড়া দিতে থাকে তাড়াতাড়ি করার জন্য। কেয়া এতক্ষণ শ্রাবণকে লক্ষ্য করছিল, সে বুঝে গেছে শ্রাবণের মানিব্যাগের অবস্থা খারাপ।
শ্রাবণকে উসখুস করতে দেখে কেয়া তার ব্যাগ থেকে 300 টাকা বের করে টিটিকে দিয়ে দিল। টিটি টাকা নিয়ে তাদের দুজনকে এক নজর দেখে সামনের দিকে চলে গেল। শ্রাবণ এরপর থেকে আর কেয়ার দিকে ভালো করে তাকাতে পারছিল না। জীবনে কোনোদিনও সে এমন পরিস্থিতিতে পড়েনি। শ্রাবণের ইচ্ছে হলো নিজেকেই নিজে লাথি মারার। এতে অবশ্য কেয়ার লাভই হলো, বেশ কিছুক্ষণ শ্রাবণের বকবকানি শুনতে হলো না তাকে। একটু পরেই শ্রাবণ সব ভুলে গিয়ে কেয়াকে বলল, আচ্ছা, তোমার ফ্যামিলি সম্পর্কে বল। আমি যেখানে যাচ্ছি সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমার জানা উচিত। কেয়া বিরক্তি হবার মতো একটা শব্দ করলো, কিন্তু মুখে কিছু বলল না। এতে অবশ্য শ্রাবণ দমে গেল না, একটু পর আবার বলল, আচ্ছা, তোমার বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগে? ট্রেন থেকে নেমে হাঁটতে হয় নাকি গাড়ি করে যাওয়া যায়? কেয়া তবুও চুপ করে রইল। শ্রাবণ এবারে ফিক করে হেসে বলল, তুমি চুপ করেই থাকো, আমি বরং তোমাকে দেখি। কেয়া এবারে শ্রাবণের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখার কি আছে আমাকে? আমি কি কোন জন্তু জানোয়ার? শ্রাবণ কিছু বলতে যাবে তার আগেই তাদের সামনে বসে থাকা বয়স্ক লোকটা তার ইয়ারফোন খুলে কেয়াকে উদ্দেশ্য করে বলল, উফ অফ, তোমাদের জ্বালায় তো দেখি গান শোনা যাবে না। কি সমস্যা, কি তোমাদের চেঁচামেচি করছো কেন? শ্রাবণ বয়স্ক লোকটার কথা শুনে হাতে কিল দিয়ে বলল, এই তো চাচা, আপনি একমাত্র আমার কষ্টটা বুঝলেন। বয়স্ক লোকটা ভ্রু কুঁচকে বলল, কিসের কষ্ট? এই এতক্ষণ ট্রেন জার্নি করব, এভাবে কি চুপ করে বসে থাকা যায় এতক্ষণ? তাই ওকে বলছিলাম একটু গল্প করতে, কিন্তু ও তো আমার সাথে গল্পই করবে না। বয়স্ক লোকটা শ্রাবণের কথা শুনে ঠিক করে হেসে বলল, ঝগড়া হয়েছে নাকি তোমাদের? না, না, ঝগড়া হবে কেন? বিয়ের আগে যদি ঝগড়া করি, বিয়ের পর তো আর কিছুই করার থাকলো না। শ্রাবণের এমন কথায় বয়স্ক লোকটা মজা পেয়ে হাহা করে হেসে উঠল। আর কেয়ার আগে চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর মানে? কিসের বিয়ে, কার বিয়ে? শ্রাবণ মুচকি হেসে বলল, কেন আমাদের? এইবারে কিন্তু তুই বেশি বেশি করছিস শ্রাবণ। বয়স্ক লোকটা কেয়ার মুখে এমন কথা শুনে বলল, ইমা, তুমি ওকে তুই করে বলছো কেন? তুই করে বলবো না তো কি বলবো? আমরা তো একই সাথে পড়ি, ঠিকমতো বন্ধু না আমরা। অপরিচিত বলে আপনি আপনি করে ডাকতাম, কিন্তু ও যা শুরু করছে, এখন যদি বাধা না দিয়ে পড়ে আরো বাড়বে। শ্রাবণ তখন এক গাল হেসে বলল, তুমি বাধা দিলেও আমার যা করার আমি করবো, আর না বাধা দিলে তো কথাই নেই। কেয়া তখন চেঁচিয়ে বলল, তুই চুপ কর, আমার সাথে আর একটা কথাও বলবি না তুই। কেয়ার এত জোরে চেঁচানোতে অনেকেই তাকালো তাদের দিকে। শ্রাবণ তখন কেয়াকে বলল, আরে হয়েছে কেয়া, এত ওভার রিয়েক্ট করিস না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাকাক, আমার তাতে কি? তখন সামনে বসে থাকা মধ্যবয়স্ক লোকটা বলে, হয়েছে মা, এবার থামো। আমার মনে হয় ও মজা করেছে তোমার সাথে। কেয়া এবারে থেমে গেল। এরপর আর কেউই কিছু বলল না। শ্রাবণও সারাটা পথ চুপচাপ মাথা নিচু করে রইল। মাঝে মাঝে কেয়ার দিকে দুই একবার তাকিয়েছে, তবে সেটাও গোপনে। এভাবে তারা 3 ঘন্টা জার্নি করার পরে ট্রেনটা গিয়ে একটা স্টেশনে থামলো। ট্রেনটা থামতে কেয়া তার ব্যাগ নিয়ে নেমে যেতে শুরু করলো। সে একটু সামনে চলে যেতেই শ্রাবণও তার পিছু পিছু যেতে লাগলো। তখন পিছন থেকে মধ্যবয়স্ক লোকটা শ্রাবণকে ডেকে বলল, শোনো ছেলে, এটার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক করে নিও। শ্রাবণ মুখে কিছু না বললেও মুচকি হাসিতে হাস্যচোখ জবাব দিয়ে কেয়ার পিছু পিছু ট্রেন থেকে নেমে গেল। কেয়া সেটা বুঝতে পেরে শ্রাবণকে কিছু না বলে দ্রুত স্টেশন থেকে বের হয়ে গেল। শ্রাবণ দৌড়ে গিয়ে কেয়ার পাশে পাশে হাঁটতে শুরু করলো। শ্রাবণ স্টেশনের বাইরে এসে বুঝতে পারলো এলাকাটা শহর নয়, গ্রাম। স্টেশনের বাইরে বিভিন্ন লোক ফুটপাতে বসে আছে তাদের জিনিস বিক্রি করার জন্য। জায়গাটা দেখে শ্রাবণ বুঝতে পারলো এটাই এই গ্রামের বাজার। গ্রামের মানুষ তাদের প্রয়োজনের সকল কিছু বাজার থেকে কেনাকাটি করে। শ্রাবণ চারপাশে দেখতে দেখতে কেয়ার সাথে তাল মিলিয়ে হাঁটছিল। ঠিক তখন কোথা থেকে 15 থেকে 16 বছরের একটা ছেলে তাদের পথ আটকে দাঁড়ালো। ছেলেটার চোখে মুখে হাসির রেখা দেখা যাচ্ছে। ছেলেটা হঠাৎ করে কেয়াকে জড়িয়ে ধরলো। কেয়াও হাসি মুখে জড়িয়ে ধরলো ছেলেটাকে। একটু পর ছেলেটা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল,
কেমন আছো আপু? হঠাৎ করে না জানিয়ে চলে আসলে যে। কেয়া হেসে বলল, কেন? ঝামেলায় ফেলে দিলাম নাকি? ছেলেটা মুখে হাত দিয়ে বলে, ওমা, ঝামেলা হবে কেন? এসেছো ভালোই করেছো। হুম, তুই এখানে কি করিস? এসেছিলাম একটু বাজারে, বড় আপুকে তো দেখতে আসছে তাই বাজার করতে এসেছিলাম। কেয়া অবাক হয়, মাথা নেড়ে বলে, দেখতে আসছে মানে? আমাকে তো কেউ কিছু বলল না। আর আপু যে বাসায় আসছে এটাও তো আমি জানি না। আসলে সব হুট করে হয়ে গেল তো। আচ্ছা, তোমাকে পরে আমি সব বলবো, এখন তুমি বাসায় যাও। আচ্ছা, তুই বাজার করে সাবধানে আসিস। এই বলে কেয়ার সামনের দিকে হাঁটতে লাগলো, সাথে পিছে পিছে আসতে লাগলো শ্রাবণ। শ্রাবণ কেয়ারকে কিছু একটা বলতে যাবে তখনই আবারও সেই ছেলেটা কেয়ারকে ডাক দিয়ে বলল, আপু, তোমার সাথে এটা কে? কেয়া অপ্রস্তুতভাবে শ্রাবণের দিকে তাকালো, কি বলবি সে বুঝতে পারছে না। কোন বন্ধুকে বাসায় ডেকে আপ্যায়ন করার মতো নিয়ম নীতি তাদের বাসায় নেই, আবার সেটা যদি হয় ছেলে বন্ধু তাহলে তো কথাই নেই। তাই যখন সে ভাবতে লাগলো সে কি বলবে তখন শ্রাবণ ছেলেটাকে উত্তর দিল, আমি ওর বন্ধু, শ্রাবণ। তুমি কেয়ার ভাই? উত্তর শুনে ছেলেটার মুখে একটু কৌতূহল ফুটে উঠল, তবে সেটা মুহূর্তের মধ্যে মিলিয়ে দিয়ে সম্মতিসূচক মাথা নেড়ে শ্রাবণের প্রশ্নের উত্তর দিল। শ্রাবণ তখন ছেলেটার মাথায় হাত দিয়ে নেড়েছে, তার চুলগুলো অগোছালো করে দিয়ে বলল, তোমার নাম কি? নিরস মুখে উত্তর দিল, নিশাত। কোন ক্লাসে পড়ো? 9। নিশাতের কথা শেষ হতেই কেয়া বলে উঠল, আচ্ছা, নিশাত তুই যা। নিশাতও মাথা নেড়ে সামনের দিকে চলে গেল। নিশাত চলে যেতে কে আবারও হাঁটা শুরু করলে উল্টো দিকে। পিছে পিছু শ্রাবণ তো আছেই। বাজারের মতো জায়গা থেকে বের হয়ে আসতেই কেয়া শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, তুই যেহেতু আমার বাসার এদিকে চলে এসেছিস, তোকে কয়েকটা জিনিস আমি বলে দিই। শ্রাবণ কেয়ার দিকে অবাক জানি দিয়ে তাকিয়ে বলে, তুমি আমাকে তুই করে বলছো? দেখ, তুই যে আমার সাথে আসনি এটা অনেক ভালো কথা, কিন্তু তুই তোর আসল পরিচয় থাকতে পারবি না। শ্রাবণ অবাক হয়ে বলে, মানে? মানে তোর বাবা মা মারা গেছে, আর তোর চারকুলে কেউ নেই, আমি একমাত্র তোর প্রাণের বন্ধু। তাই তুই অসহায় হয়ে আমার বাসায় কিছুদিন থাকতে এসেছিস। শ্রাবণ কেয়ার কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। সেটা দেখে কেয়া বলে, ওভাবে বড় বড় করে তাকানোর কিছু নেই। আমার সাথে থাকতে হলে আরো মিথ্যা কথা বলতে হবে। শ্রাবণ বলে, তাই বলে আমার একটা জলজ্যান্ত বাবা থাকতেও আমি বলবো আমি অনাথ? শ্রাবণ কেয়ার কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। সেটা দেখে কেয়া বলে, ওভাবে বড় বড় করে তাকানোর কিছু নেই। আমার সাথে থাকতে হলে আরো মিথ্যা কথা বলতে হবে। শ্রাবণ বলে, তাই বলে আমার একটা জলজ্যান্ত বাবা থাকতেও আমি বলবো আমি অনাথ? আর তুমি আমাকে এভাবে সবসময় তুই করে বলবে? হ্যাঁ, আমরা প্রাণের বন্ধু না? খুব শখ করে আমার পিছু পিছু আসছো, এতটুকু তো করতেই হবে। আর কি কি করতে হবে? আর তুই আমাকে তুই বলেই ডাকবি, মুখটা একটু কাদো কাদো করে রাখবি। কেন? তুই আমার প্রাণের বন্ধু তাই তুই করে ডাকবি। আর তোর বাবা মরেছে, তুই কি হাসবি নাকি? তোর ছোট ভাই যে আমাকে হাসতে দেখলো, সেটা কোন ব্যাপার না, চলতো। আচ্ছা, যাব। কিন্তু তোর সাথে থাকতে হলে এত মিথ্যা কথা বলতে হবে কেন? কেয়া এদিক ওদিক তাকায়, তারপর শ্রাবণকে বলে, তুই চল, নিজেই বুঝতে পারবি। শ্রাবণ তখন কেয়ার কথাটা খুব একটা পাত্তা না দিলেও এখন বুঝছে। কারণ কারণ কেয়ার পরিবারের সদস্য বলতে মা বাবা, বড় বোন, কেয়া আর ছোট ভাই। সবাই অনেক হাসি খুশি, কিন্তু সমস্যা হচ্ছে তারা অনেক ধরনের কুসংস্কারে বিশ্বাসী। বিশেষ করে কেয়ার মা বাবা। কেয়া শ্রাবণকে নিয়ে বাসার উঠানে ঢুকে, সেখানে নানান লোকের আনাগোনা। উঠোনে পা রাখতে না রাখতেই কেয়ার মা তাদের পথ আটকে দাঁড়ালেন। কেয়া একটু অবাক হলো মায়ের এমন ব্যবহারে। তার অবাক হবার মাত্রা আরো বাড়িয়ে দিয়ে তার মা বললেন, এই ছামড়া নাকি তোর লগে আইছে? শ্যামলা বলতে যে শ্রাবণকে বোঝানো হয়েছে এটা বুঝতে কেয়ার এক মুহূর্ত দেরি হলো না। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও আমার সাথে আসছে।
কথাটা যেন বাড়ির উঠোনে থাকা সকল মানুষের কানে বিস্ফোরক হিসেবে ঢুকলো। কারণ কেয়ার কথা বলা শেষ হওয়া মাত্র শ্রাবণ দেখতে পেল কেয়ার মায়ের পিছন থেকে এক মধ্যবয়স্ক মহিলা দ্রুত পায়ে কেয়ার সামনে এসে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে মুখে হাত দিয়ে বলল, তুই তো এতটা বেতামি ছিলি না, কেয়া। শহরে যাই কি ভদ্রতা খাইয়ে ফেলছস? কেয়ার রাগ হয়, কোথায় সে ভেবেছিল এতদিন পর সে বাড়িতে আসবে, তা দেখে সবাই খুশি হবে, কিন্তু এখন তো দেখছে পুরোটাই উল্টা। কেয়ার তখন মনে মনে বলে, এই ব্যাটা শ্রাবণের জন্য এই সবকিছু হচ্ছে। মনে মনে এই কথা বলে শ্রাবণের দিকে আর চোখে তাকায় সে। এক মুহূর্ত শ্রাবণকে দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয় সামনে। সঙ্গে সঙ্গে মনে গুছিয়ে নেয় সামনে থাকা মহিলার জন্য উচিত জবাব। সেটা শেষ হতেই সে বলে, হালিমা চাচি, আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? আপনার ছেলেও তো শহর থেকে পড়ে আসছে, সেও কি ভদ্রতা খেয়ে ফেলছে? কেয়ার সামনে দাঁড়িয়ে থাকা হালিমা নামক মহিলার মুখ মুহূর্তেই শুকিয়ে যায়, কিন্তু একেবারেই দমে যান না তিনি। তিনি মুখে একটা পৈশাচিক হাসি এনে বলেন, আমার ছাওয়াল তো আর তোর মতো মাইয়া মানুষ নিয়ে আসে নাই বাড়ি তো। তুই তো পড়ালেখা শেষ করতে না করতেই ব্যাটা ছাওয়াল নিয়ে চলে আইছস। শ্রাবণ হালিমা নামক এই মহিলার কথা শুনে বেশ অবাক হয়। সে মনে মনে ভাবে এনার থেকে রিক্সাওয়ালার মুখের ভাষা অনেক ভালো। এই ভাবনা শেষ হতেই সে চিন্তা করতে লাগলো এই কথার উত্তরে কেয়ার কি বলবে। উত্তরের আশায় কেয়ার মুখের দিকে তাকাতেই উত্তরটা শুনতে পেল শ্রাবণ। কেয়া বলছে, হ্যাঁ, এই জন্য তো তোমার ছেলে প্রতিদিন বউ পেটায়। এত ভালো হয়ে লাভটা কি তাহলে? শ্রাবণ উত্তরটা শুনে মজা পেল। এর প্রত্যুত্তরে মহিলা কি বলে সেটা দেখার জন্য মহিলার মুখের দিকে তাকালো সে। না, মহিলা একদম দমে গেছে এবারে। শ্রাবণ স্পষ্ট শুনতে পেল কেয়ার এমন উত্তরে উঠানের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় হাসির শব্দ ভেসে আসলো। সেই হাসির রেশ কাটতেই কেয়ার মা কেয়ারকে জিজ্ঞেস করলো, তুই আমারে বলে এই ছাওয়াল তোর সাথে কেন আসছে? কেয়া যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। উত্তরটা সাজানো ছিল একদম ঠোঁটের গোড়ায়। তাই সে দেরি না করে বলল, শ্রাবণ আর আমি একসাথেই পড়ি। ওর বাবা 2 দিন হলো মারা গেছে, মাও মারা গেছে অনেক ছোটবেলায়। বেচারা একদম একা হয়ে যায়, তাই কয়েকদিন যদি এই কষ্ট ভুলে থাকতে পারে, তাই ওকে নিয়ে আসছিলাম এখানে। কেয়ার মা ভ্রু কুঁচিয়ে তাকালেন কেয়ার উত্তর শুনে। মাথা নেড়ে বললেন, এই ছামড়াকে তোরই টানা লাগবো কেন? ওর কেউ নাই আর? থাকবে না কেন? অবশ্যই আছে। মনে কর ও আমার সাথে ঘুরতে আসছে বন্ধু হিসেবে। আমি না হয় বুঝলাম এই ছামড়া তোর বন্ধু, কিন্তু তোর বাপের বুঝাতে পারবি তো? কেয়া এবারে অস্ফুট স্বরে হেসে বলল, বোঝাতে না পারলেও বোঝাতে হবে। কই বাবা, তোর বাপের কি আর আজকে বনের সময় আছে? তোর নিয়ে দেখতে আসবে, আজ তাই সকাল সকাল পাশের গ্রামে গেছে মিষ্টি আনতে। কেয়া মাথা নেড়ে বলে, বড় আপুকে দেখতে আসবে এটা আমি জানি। নিশাতের সাথে দেখা হয়েছিল বাজারে। কেয়ার মা তখন মাথা নেড়ে হেসে বলল, এইটা আমরাও জানি। আলী তো করে বাজারের ভিতরের কথা কইতে দেখছে। কেয়া এবারে বুঝলো ব্যাপারটা। হালিমার চাচি ছোট ছেলে আলী ভাইয়াই তাহলে সবাইকে আগে থেকে খবর দিচ্ছে যে সে শ্রাবণকে সাথে করে নিয়ে আসছে। ব্যাপারটা বুঝতে পেরে সে বিরক্ত হলো প্রচন্ড রকমের। তাই সে হালিমা চাচিকে উদ্দেশ্য করে বলল, হালিমা চাচি, তোমার ছোট ছেলেকে বলল মানুষের কথাবার্তা গোপনে শোনার অভ্যাসটা যেন পাল্টে ফেলে। না হলে আবার এর জন্য কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারে সে। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। শ্রাবণকে নিয়ে চলে এলো বাসার ভিতরে। কেয়াদের বাসাটা টিনের, সেই বাসাতে 4টা ঘর। একটা কেয়ার মা বাবার জন্য, আরেকটা কেয়া আর তার বড় আপু তন্নির জন্য, আর একটা রুম নিশাতের জন্য, আর সবশেষে যে রুমটা, সেই রুমটা কোন মেহমান আসলো তার জন্য। কেয়া শ্রাবণকে নিয়ে ঢুকে গেল তন্নির রুমে। 2টা মেয়ে মিলে তন্নিকে সাজাচ্ছিল। সেই অবস্থাতেই কেয়াকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল তাকে। কেয়াও তার হাতে ব্যাগ নামিয়ে তন্নিকে জড়িয়ে ধরল। 2 বোনের বয়সে কয়েক বছরের ছোট বড় হতে পারে, কিন্তু তাদের 2 জনেরই অনেক ভাব একে অপরের সঙ্গে। তন্নি কেয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কেয়ার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, কখন এসেছিস? এই তো মাত্র এলাম। আমাকে যে দেখতে আসবে এটা তুই কিভাবে জানিস? আমি তো তোকে বলিনি। আরে, আমি তো নিজেই জানতাম না। এইখানে আসার পর জানতে পারছি।
ওহ আচ্ছা। তন্নির এবারে শ্রাবণের দিকে খেয়াল হলো। সে শ্রাবণকে দেখে চিনতে না পেরে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, তুমি কে? শ্রাবণ তখন হাসিমুখে বলে, আমি শ্রাবণ। তন্নি চোখ বড় বড় করে তাকায়, সে শ্রাবণের কথাই আগে শুনেছে কেয়ার থেকে। বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকালো, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সে কেয়ার হাত ধরে ঘরের এক কোণায় নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, তুই একে এখানে নিয়ে এসেছিস কেন? বাবা জানলে কি হবে জানিস? কেয়া বিরক্তি মুখে বলল, আমি এনেছি নাকি? ও একাই চলে এসেছে। কিভাবে? পিছু পিছু ট্রেনে উঠে চলে এসেছে। শ্রাবণ তখন কেয়াকে উদ্দেশ্য করে বলল, পিছু পিছু না, খোঁজ নিয়ে। কেয়া বলল, ওই একই হলো। কিভাবে? এটা মোটেও এক হলো না। দেখ, তোর সাথে আমি মোটেও ঝগড়া করতে চাই না। আমিও ঝগড়া চাই না, তুমি তো। কেয়া শ্রাবণকে কথা মাঝে থামিয়ে দিয়ে বলল, তুমি না, তুই। তুইটা বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। আচ্ছা, চেষ্টা করব। কেয়া শ্রাবণের কথা বিশ্বাস করলো না, তবে না করলেও কিছু করার নেই। কেয়া এবারে তন্নির দিকে তাকিয়ে বলল, ওর বাবা মারা গেছে, তাই ও অনেক ডিপ্রেশনে ভুগতেছিল। তাই ওকে এইখানে বেড়াতে নিয়ে আসছি। ভালো। তন্নি কেয়াকে কথাটা শেষ করতে না দিয়ে মুখে হাত দিয়ে বলল, কি? শ্রাবণের বাবা মারা গেছে? কেয়া মুখ টিপে হেসে বলল, আর না। এটা হচ্ছে ওর এই বাড়িতে থাকার মন্ত্র বলতে পারো। ওহ, আমি তো ভাবলাম সত্যি সত্যি। আচ্ছা, ওর কথা বাদ দে। তুই কবে আসবি সেটা বল। আরে, পরশুদিন অফিসে যাবার পথে বাবা হুট করে বলল পাত্র দেখছে আমার জন্য। আমিও আর কি করব? চলে আসলাম ছুটি নিয়ে। হুমম, বুঝলাম। পাত্রের নাম কি? মহিদুল। ওহ, কি করে সে? ওদের নাকি পারিবারিক ব্যবসা আছে। ওহ, আমার তো এখন একটাই চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তন্নি ভ্রু কুঁচকে বলল, কি চিন্তা? বাবা তো একটু ব্যাকডেটেড। পাত্রর যদি বয়স বেশি হয়। তন্নি মাথা নাড়ল কেয়ার কথায়। ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, হতে পারে। আমি খালি নাম আর কি করে এটাই শুনছি, অতসব শোনা হয়নি। আচ্ছা, তুই যা। তোর সাজা এখনো বাকি। তন্নির কেয়ার কথায় হুঁশ ফিরল। সে আবারও গিয়ে ওই দুটো মেয়ের কাছে ফিরে গেল, তারা তাদের খোশ গল্পের আসর ভেঙে তন্নিকে সাজাতে লাগলো। এমনি সময় বাইরে থেকে কেয়ার বাবার গম্ভীর গলার স্বর শুনতে পেল কেয়া। তার মায়ের সাথেই কথা বলছে, বুঝতে পারল সে। শ্রাবণের দিকে এক পলক তাকিয়ে বাইরে বের হয়ে আসলো শ্রাবণকে নিয়ে। বাইরে আসতেই কেয়ার বাবার মুখোমুখি হয়ে গেল কেয়া ও শ্রাবণ। কেয়ার বাবা ভ্রু কুঁচিয়ে শ্রাবণকে এক নজর দেখে নিল। তারপর কেয়ার উদ্দেশ্য বললেন, এইটাই কি তোর বন্ধু? কেয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা। ওর নাম শ্রাবণ। কেয়ার বাবা এবারে শ্রাবণের দিকে তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার সাথে এসো। কেয়ার কথাটা শোনা মাত্র ওর গলা শুকিয়ে গেল, দ্রুত স্বরে বলল, ও কোথায় যাবে বাবা? সেটা তো না জানলেও চলবে। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বললেন, তুমি আমার সাথে এসো, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। শ্রাবণ মাথা মেরে সম্মতি জানাতেই কেয়ার বাবা বাসার বাইরে চলে গেলেন। শ্রাবণ একবার কেয়ার দিকে তাকিয়ে শুকনো হাসি হাসল। কেয়া সেটা দেখে মজা করে বলল, আচ্ছা, বেঁচে থাকলে দেখা হবে। আসার শখ ছিল না আমার সাথে, এবার আসো। এই বলে হাসতে হাসতে আবারও তন্নির ঘরের ভেতর ঢুকে গেল সে। শ্রাবণও বের হয়ে গেল বাইরে। তন্নি কেয়াকে একা একা ঘরে ঢুকতে দেখে বলল, কি রে, তোর শ্রাবণ কই? কেয়া নিরাশ মুখে বলল, বাবার সাথে কই যেন গেল। তন্নি এবারে চোখ বড় বড় করে বলল, এত তাড়াতাড়ি বাবা রাজি হয়ে গেল? আবার বাবার সাথে ঘুরতেও বেরিয়েছে। সাহস আছে বলতে হবে। কেয়া তন্নির কথা শুনে বাঁকা হাসি দিয়ে বলল, সাহস না ছাই। বাবা এখনো রাজি হয়নি,
ওর সাথে কথা বলবে বলেই বাইরে নিয়ে গেছে। তাহলে তোর শ্রাবণ গেছে। আমারও তাই মনে হয়। বাবার সাথে যাওয়ার আগে বলে দিচ্ছি বেঁচে থাকলে দেখা হবে। তন্নি এই শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। এতক্ষণে তার সাধুয়া শেষ। যেই দুইজন তাকে এতক্ষণ সাজাচ্ছিল তারা চুপচাপ বাইরে চলে গেল। সব সাধুয়া শেষে কেয়া তন্নিকে দেখে বলল, বাহ, অনেক সুন্দর লাগছে আজকে তোকে। তন্নি আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল, সাধুত করার পরে সবাইকেই সুন্দর লাগে দেখতে। তন্নির কথা শেষ হতে না হতেই কেয়ার মা ঘরে প্রবেশ করল। এসেই তন্নিকে দেখে বলল, আমার মায়েরারে তো আজকে ফাইন লাগতেছে। তন্নি এক গাল হেসে বলল, তার মানে কি অন্যদিন ভালো লাগে না? আমি কি তাই কইছি নাকি? না, তা বলো নাই। এমনিই বললাম। তুই সব সময় এক কদম বেশি বুঝোস। যাকে যেইটা কইবার আইছিলাম। তোর বাপে দেখলাম ওই পোলারে নিয়ে বাইরে গেল। কেয়া তখন বলল, হ্যাঁ, দেখলাম তো, আমার সামনে দিয়ে নিয়ে গেল। কই নিয়ে গেল জানোস? না, জানি না তো। কেয়ার মা এবারে কথা ঘুরিয়ে বলল, তুই এই কামটা ঠিক করস নাই। কেয়া ভ্রু কুচকে বলল, কোন কাজ? এই এত বড় একটা দামড়া পোলারে তুই বাড়িতে নিয়ে আসলি। কেয়া এবারে বিরক্ত হয়ে বলল, উফ অফ, তোমাকে তো ওকে নিয়ে আসার কারণ বলছি তাই না? কেয়ার মা এবারে মুখ ঝামটা দিয়ে বলল, তোরই কেন নিয়ে আসা লাগবো? কেয়া এবারে হাল ছেড়ে দিয়ে বলল, তোমাকে হাজার বললেও বোঝানো যাবে না। আমারে বোঝাতে হবে না তোকে। কেয়া এবারে কথা ঘুরানোর জন্য বলল, আপুকে দেখতে আসবে কখন? বিকালে। কেয়া এবারে ভ্রু কুচকে বলল, তাহলে ওকে এখনই সাজিয়ে রাখছো কেন? এমনি কোন সমস্যা আছে? না, কোন সমস্যা নেই কিন্তু। কেয়ার কথা শেষ করতে পারল না, তার আগে কেয়ার মা তাকে থামিয়ে দিয়ে বললেন, যদি কোন সমস্যা না থাকে তাইলে চুপ থাক। এই বলে তিনি চলে গেলেন। কেয়া এবারে মাথা ঘুরিয়ে তন্নির দিকে তাকালো। তন্নিও তার দিকে তাকিয়েছিল। সে হালকা হাসি হেসে বলল, এসেছিস তো অনেকক্ষণ, যা এবারে ফ্রেশ হয়ে নি। কিছু খেয়েছিস? কেয়া মাথা নেড়ে বলল, না, খাইনি, খিদে নেই। কেন? এত সকাল হয়ে গেছে তাও খাসনি কেন? খাবো কখন? সকালে রওনা দিলাম তখন পিছু পিছু শ্রাবণও চলে আসলো। এমনিতেই মাথা গরম, তার উপর খাওয়া আসে নাকি? বুঝেছি, যা ফ্রেশ হয়ে নি। আমি মাকে বলে দেখি। আচ্ছা। এই বলে কেয়া চলে গেল। তন্নিও হালকা একটা নিঃশ্বাস ফেলে চলে গেল বাইরে মায়ের উদ্দেশ্যে। কেয়া যখন কেবলই খাওয়া শেষ করেছে ঠিক তখন শ্রাবণ ও কেয়ার বাবাকে হাসতে হাসতে বাড়ির ভিতরে আসতে দেখতে পেল সে। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য তার জন্য সে তার হাতের উল্টোপিঠ দিয়ে চোখ ভালো করে কচলে নিল। না, সে ঠিকই দেখছে। ব্যাপারটা তার হজম হচ্ছে না কিছুতেই। সে ভেবেছিল বাবাকে রাজি করানো যাবে না কিছুতেই, কিন্তু এখানে তো রীতিমতো দেখি বাবা একেবারে গলে গেছে। সে চোখ বড় বড় করে তাকিয়েছিল তাদের দিকে, তখন শ্রাবণ তার দিকে তাকিয়ে বলল, কি হলো? তুই অমন চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আর তুই খেয়ে নিলি, আমার জন্য একবারও অপেক্ষা করলি না? শ্রাবণের কথায় কে কি বলবে বুঝতে পারল না। তখন কেয়ার বাবা বললেন, আসলেই তো, তুই ওর জন্য একটু অপেক্ষা করবি না? কেয়া আমতা আমতা করে বলল, না, মানে আমি ভেবেছিলাম। কথা শেষ করতে পারল না সে, তার আগেই শ্রাবণ বলল, কি ভেবেছিলি আমি চলে যাব? না, মানে তা থাকতে যাব কেন? আচ্ছা, যাই ভেবে থাকিস। এখন খেতে দে কিছু, অনেক খিদে পেয়েছে। কেয়ার বাবাও তখন বললেন, হ্যাঁ, ওকে কিছু খেতে দে, অনেকক্ষণ এসেছে বেচারা। কেয়াও মাথা নেড়ে চলে গেল হাত ধুতে। তখনই সেখানে আসল কেয়ার মা। কেয়ার বাবা কেয়ার মাকে দেখে বললেন, তোমাকেই তো খুঁজছি। এই ছেলেটাকে কিছু খেতে দাও। কেয়ার মা কেয়ার বাবার এমন কথা শুনে বেশ অবাক হলেন। তিনি আমতা আমতা করে বললেন, খাইতে দিব? হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা, বসো।
এই বলে চলে গেলেন তিনি। কেয়ার বাবা তখন শ্রাবণকে নিয়ে মাটিতে বসলেন। কেয়ার বাবা শ্রাবণকে কিছু বলতে যাবে তার আগেই কেয়া এসে বলল, বাবা, শ্রাবণকে নিয়ে তুমি ভিতরে যাও, ওর নিচে বসে খাওয়ার অভ্যাস নেই। শ্রাবণ তখন বলল, না না, আমি খেতে পারবো, সমস্যা নেই। ঠিক তো? হ্যাঁ, সমস্যা নেই আমার। কেয়া তখন শ্রাবণকে একটু সন্দেহের চোখে দেখে চলে গেল সেখান থেকে। কেয়া চলে যেতেই কেয়ার বাবা বললেন, আচ্ছা, তুমি বসো। কোন সমস্যা হলে কেয়াকে বইল। এই বলে চলে গেলেন তিনি। তার একটু পরেই কেয়ার মা এসে শ্রাবণকে খাবার খেতে দিল। শ্রাবণও মাটিতে বসে খেতে লাগলো, একটু অসুবিধা হলেও সেটা প্রকাশ করল না। খাওয়া শেষে হাত ধুয়ে চলে গেল কেয়ার রুমে। তন্নি ও কেয়া বসে বসে গল্প করছিল। শ্রাবণ ঘরে ঢুকতেই কেয়া তাকে প্রশ্ন ছুড়ে দিল। সে বলল, বাবার কি হয়েছে রে? তুই কি কোন জাদু করেছিস নাকি? শ্রাবণ কেয়ার কথায় মুচকি হেসে বলল, সবই আমার কামাল। এই বলে কেয়াকে পাশ কাটিয়ে বসে পড়ল বিছানায়। তখন তন্নি বলল, আমি কেয়ার কাছ থেকে শুনলাম সবকিছু। ঠিক করে বলো তো কাহিনীটা কি? শ্রাবণ ঠোঁট উল্টিয়ে বলল, কি আবার কাহিনী হবে? এই আজ বাবা এত সহজে রাজি হয়ে গেল? আমরা তো ভেবেছিলাম আমাকে চলছ যেতে হবে। তন্নি মাথা নাড়ল, বলল, হ্যাঁ, আমি তো তাই ভেবেছিলাম। ভুল ভেবেছিলে। এই শ্রাবণ যখন কোন কাজে আসে সেটা পূরণ করেই তারপর যায়। তন্নি ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি কাজে এসেছো? শ্রাবণ কেয়াকে এক নজর দেখে বলল, কেন? তোমার বোনকে। কথা শেষ করতে পারল না সে, তার আগেই কেয়া রাগী স্বরে বলল, চুপ, একটা ফালতু কথা বলবি না। শ্রাবণ বলল, আমি কখন ফালতু কথা বললাম? তোর সব কথাই আলতু ফালতু। এই বলে কেয়া চলে গেল বাইরে। তখন শ্রাবণ তন্নিকে বলল, ঈশ্বর, আমার মনের অবস্থাটা যদি কেউ বুঝতো। তন্নি শ্রাবণের কথা শুনে না হেসে পারল না। তখন শ্রাবণ বলল, তুমি হাসছো আপু? তুমিও আমার ইমোশন বুঝলে না। তন্নি হাসি থামাতে মুখে হাত দিয়ে বলল, আচ্ছা, আর হাসবো না। এই বলে সে আরো হাসতে লাগলো। সেটা দেখে শ্রাবণ বলল, ধুর, এবারে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার ইমোশন কেউ বুঝে না। তন্নি হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আহারে, তোমার ইমোশন হচ্ছে সবার কাছে অর্থহীন। চিন্তা করো না, সবাই একদিন তোমার ইমোশনের দাম দেবে। শ্রাবণ বলল, সবার কাছে আমার ইমোশন অর্থহীন না, শুধু তোমার বোনের কাছে। তন্নি আরো হাসতে থাকলো, হাসতে হাসতে সে। তন্নি হাসতে হাসতে বলল, আহারে, বেচারা। ইনশাআল্লাহ একদিন কেয়াও তোমার ইমোশন বুঝবে। ইনশাআল্লাহ। তন্নি এবারে কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করব তোমাকে, ঠিকঠাক উত্তর দিবে। শ্রাবণ একটু অবাক হলে সেটা বুঝতে না দিয়ে বলল, কি প্রশ্ন? তুমি কি আর পিছু পিছু ঘুরো কেন? শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, এটা আবার কেমন কথা হলো? যেমনই হোক তুমি ঠিকঠাক উত্তর দাও। তোমার এমন আজব প্রশ্নের কি উত্তর দিব? আমি মোটেও আজব প্রশ্ন করিনি। আমি বলেছি তুমি কি আর পিছু পিছু ঘুরো কেন? কেন আবার? ওকে ভালোবাসি তাই। আমি এটাই শুনতে চাইছিলাম। এটা আবার শুনতে চাওয়ার কি আছে? না, শিওর হলাম। শিওর হয়ে কি হবে? কারণ আছে, সময় হলে জানাবো। শ্রাবণ কিছু বুঝতে না পেরে বলল, আচ্ছা। এই বলে সে বেরিয়ে গেল রুম থেকে। বেরোতেই কেয়ার বাবার সাথে দেখা হলো শ্রাবণের। তিনি শ্রাবণকে দেখে বললেন, তুমি যাবে? শ্রাবণ কেয়ার বাবার কথা বুঝতে না পেরে বলল, কোথায়? স্টেশনে। কেন? ছেলের বাসা থেকে লোক আসবে, ওদেরকে আনতে যেতে হবে তাই। ওহ, আচ্ছা। কে কে যাচ্ছে? নিশাদ আর ওর কিছু বন্ধু যাচ্ছে। তুমিও যাও ওদের সাথে, ওরা ছোট মানুষ। আচ্ছা, যাব। কোথায় ওরা?
বাইরে আছে, যাও। শ্রাবণ সম্মতিসূচক ভাবে মাথা নেড়ে বাইরে চলে আসল। বাইরে আসতেই নিশাতের বন্ধুদের ছোট দলটা দেখতে পেল। একটু পরেই তারা রওনা হলো স্টেশনের দিকে। আমাদের কোন দাবি নেই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা যত তাড়াতাড়ি পারি মেয়েকে আমাদের ঘরে নিতে চাই। মহিদুলের বাবা সহজ মুখে কথাগুলো বলল কেয়ার বাবার উদ্দেশ্যে। কেয়ার বাবাও মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর বলল, তাহলে বিয়ের তারিখটা কি আজকে ঠিক করে ফেলবো? হ্যাঁ, করা যায়। তাহলে কত তারিখ করা যায়? বিয়ের সবকিছু ঠিকঠাক করতে তো মাসখানেক লাগবে। তাহলে মাসখানেক পরেই না হয় বিয়ের ডেটটা ঠিক করি। তাহলে আজ আর কোন নির্দিষ্ট তারিখ ঠিক করলাম না, 1 মাস পরেই ঠিক করা যাবে। তাই তো? হ্যাঁ। কেয়ার বাবা এবারে হালকা হেসে মিষ্টির প্লেটটা মহিদুলের বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, এখন তো আপনারা আত্মীয় হলেন আমাদের। এই সুবাদে মিষ্টিমুখ করা যাক। মহিদুলের বাবাও একগাল হেসে বললেন, তা তো আত্মীয় হলামই বটেই, মিষ্টিমুখ করা যেতেই পারে। এই বলতে বলতেই প্লেট থেকে একটা মিষ্টি তুলে মুখে নিয়ে নিলেন তিনি। কেয়ার মা এবারে মিষ্টির প্যাকেট নিয়ে এসে সবাইকে হাতে হাতে একটা মিষ্টি দিয়ে দিলেন। সবাই মিষ্টি খেয়ে মিষ্টির নানা রকম প্রশংসা করতে লাগলো। সন্ধ্যা নামতেই মহিদুল সহ তার পরিবার সন্ধ্যার ট্রেন ধরে তাদের বাসায় ফিরে গেল। বর্তমানে কেয়াদের বাসায় সবার মনে একটা অন্যরকম আনন্দ। বাসায় একজনের বিয়ে হবে, আনন্দ হবারই কথা। সন্ধ্যাবেলা পাত্রপক্ষ চলে যেতেই তন্নি হাত মুখ থেকে ফ্রেশ হয়ে নিল। অনেকক্ষণ ধরে সাজগোজ করেছিল সে, এখন একটু হালকা লাগছে। ফ্রেশ হয়ে এসে নিজের রুমে বিছানায় বসতেই কেয়া ও শ্রাবণ এসে হাজির হলো তার রুমে। দুজনের মুখেই মিটি মিটি হাসি লক্ষ্য করল সে। কেয়া এসে তন্নিকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন আপু। তন্নি কেয়ার কথা না বোঝার ভান করে বলল, কিসের কংগ্রাচুলেশন? এর উত্তরে শ্রাবণ বলল, তোমার বিয়ে ফাইনালে এই জন্য। তবে একটা কথা আমি আলাদা করে বলতে চাই, সেটা হলো আমার অনেক খুশি খুশি লাগছে। কেয়া তখন বলল, সেটা শুধু তোর না, সবাই খুশি খুশি লাগছে। শ্রাবণ তখন মাথা বলল, আমারটা অন্যরকম খুশি। তন্নি বলল, কি রকম? শ্রাবণ একবার কেয়ার দিকে আর একবার তন্নির দিকে তাকিয়ে বলল, আমার খুশিটা অন্যরকম, কারণ আমার বিয়ের আগেই আমি আমার শালিকার বিয়ে খেতে পারছি। শ্রাবণের বলা কথাটা তন্নির বুঝতে সময় না লাগলেও কেয়ার বুঝতে খানিকক্ষণ লাগলো। তন্নি শ্রাবণের কথা শোনা মাত্র সেটা বুঝে ফেলে খিলখিল করে হাসতে লাগলো। অন্যদিকে কেয়া বুঝতে খানিকক্ষণ সময় লাগলেও সেটা বোঝা মাত্র শ্রাবণের গালে চড় মারতে সময় লাগলো না। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে শ্রাবণ বেশ অপ্রস্তুত হয়ে গেল তন্নি ও কেয়ার সামনে। শ্রাবণ কি বলবে বুঝতে পারছিল না তখনই কেয়া উচ্চস্বরে বলল, তোকে না বলেছি এরকম ফাজলামো আমার সাথে করবি না। তারপরও তুই বারবার কেন এরকম করিস? শ্রাবণের কি হলো কে জানে, সে মুখ ফসকে বলে ফেলল, আমি মোটেও ফাজলামো করতেছি না। যেটা সত্যি আমি সেটাই বলছি। কেয়া এবারে শ্রাবণের কথা শুনে আরো রেগে বলল, কোনটা সত্যি শুনি? এমন ভাবলো একবার যখন মুখ ফসকে বলেই ফেলেছে তাহলে আর পেছনে যাবে না। তাই সে বলল, এই যে একটু আগে যেটা বললাম সেটা তো সত্যিই হবে, তাই না? কেয়া জোরে জোরে মাথায় এদিক ওদিক করতে করতে বলল, জি না, এটা কখনোই সত্যি হবে না। হবে, দেখে নিস। এই বলেই শ্রাবণ বাইরে চলে গেল। কেয়ার এমন ব্যবহার সে আশা করেনি। খানিকক্ষণের মধ্যেই বেশ খানিকটা অভিমান কেয়ার উদ্দেশ্যে জমা হয়ে গেল শ্রাবণের মনে। সে বাইরে এসে একটা চেয়ারে বসে বসে সেই অভিমানগুলো নিয়ে ভাবছিল, এমন সময় নিশাত এসে তার পাশে বসলো। শ্রাবণ একবার নিশাতের দিকে তাকালো, তবে কিছু বলল না। তবে নিশাত নিজেই মুখ খুলল, সে বলল, কেয়া আপুর সাথে ঝামেলা হয়েছে? শ্রাবণ নিশাতের কথা শুনে একটু অবাক হয়ে বলল, তুমি কিভাবে বুঝলে? নিশাত অভিজ্ঞতার মতো খানিকটা সময় মাথা নেড়ে বলল, আমি সবই জানি। তোমার আর কেয়া আপুর সম্পর্কটা আমি পুরোটাই জানি। শ্রাবণ বলল, এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে এই গ্রামের সবাই আমাদের সম্পর্কের কথাটা জানে। কেন? তা কেন মনে হচ্ছে?
কারণ এই গ্রামে আসার পর তন্নি আপুকে দেখলাম যে সে আগে থেকেই সব আমাদের ব্যাপারে জানেন, এখন দেখছি তুমিও জানো। বাকিটা কে থাকলো শুনি? নিশাদ শ্রাবণের কথা শুনে হাসতে হাসতে বলল, এখনো অনেক লোক বাকি আছে জানার। যাই হোক, সেসব কথা বাদ দাও। কি হয়েছে আগে বল শুনি। শ্রাবণ বলল, কিসের কি হয়েছে? এই যে তুমি এত মনমরা হয়ে বসে আছো কে আপুর কারণে, তার সাথে কি ঝামেলা হয়েছে সেটাই জানতে চাচ্ছি। শ্রাবণ বলল, সেটা তোমার জানতে হবে কেন? আমাকেই তো জানতে হবে, না জানলে মিটমাট করবো কিভাবে? শ্রাবণ নিশাতের কথা শুনে ফিক করে হেসে ফেলল। তারপর বলল, থাক, তোমার এত মিটমাট করতে হবে না। নিশাত শ্রাবণের কথা শুনে মুখ গোমরা করা বলল, এজন্যই বলে মানুষের ভালো করতে নেই। শ্রাবণ নিশাতের কথা শুনে হাসতে হাসতে বলল, আমার মন খারাপ ছিল ঠিকই, কিন্তু তোমার এমন কথা শুনে আর মন খারাপ নেই। যাই আবার একটু ধু মেরে আসি তোমার আপুর ঘর থেকে। নিশাত নিরাশ মুখে বলল, যাও। এই বলে উদাস মুখে হাঁটতে বাইরে চলে গেল সে। শ্রাবণ আবারও একটু হেসে তন্নির ঘরে ঢুকতেই কেয়া তার সাথে ধাক্কা খেল। কেয়ার ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে শ্রাবণ তার হাত ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে থাকে। পরক্ষণেই শ্রাবণের পক্ষ থেকে তার গালে বেশ জোর গতির একটা থাপ্পড় পেল সে, সাথে ঝাঁঝালো কণ্ঠস্বরে শ্রাবণ বলল, এত পাতলা শরীর নিয়ে চলিস কিভাবে? একটু ধাক্কা খেতে না খেতেই পড়ে যাস। কেয়ার কানে শ্রাবণের বলা কোন কথাই ঢুকলো না, সে শুধু তার চোখে একটা সবাক চাহনি দিয়ে ডবাডব করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ এভাবে তাকিয়ে থাকা দেখে সে বলল, তোর সামনে কোন ভূত দাঁড়ায় যে তুই এমন করে তাকায় আছিস? কেয়া তখন মুখ ফসকে বলল, আমার সামনে ভূত এসে দাঁড়াতে এতটা অবাক হতাম না আমি। মানে, তোর কি আমাকে ভূতের থেকে বেশি ভয়ঙ্কর লাগতেছে? এক থাপ্পড়েই এত ভয়? কেয়া তখন হুঁশ ফিরে পেল, সে এবারে প্রতিবাদের স্বরে বলল, তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে বলবো। শ্রাবণ কেয়ার কথায় হাসতে হাসতে বলল, কি? তুই কি এখনো বাচ্চা যে একটা সামান্য থাপ্পড়ের কারণে আঙ্কেলের কাছে নালিশ করবি? আমি নালিশ করবো মানে করবো, আমি সব বলে দিব। তখন শ্রাবণ আরো হাসতে লাগলো যেন কেয়া কোন হাসির কথা বলেছে। তাই দেখে কেয়া বলল, হাসছিস কেন? আমি কি তোকে কোন হাসির কথা বলেছি? আমি সিরিয়াস। শ্রাবণ এবারে হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা, তা কি বলবি শুনি? তারপর শ্রাবণ কেয়াকে ব্যঙ্গ করে বলল, বাবা, আমাকে শ্রাবণ মেরেছে। আমার অনেক ব্যথা লেগেছে। আর বাবাও না, আমার কোন বন্ধু না, ওর বাবা মারা যায়নি। এইসব মিথ্যা কথা। তখন কেয়া শ্রাবণকে আঙ্গুল উঁচিয়ে বলল, ভালো হবে না কিন্তু। শ্রাবণ বলল, কি ভালো হবে না? তুই এইসব বলে দিবি? যা বল, আমি মানা করব না। আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। দাঁড়া, আমি সব বলে দিব। এই বলে কেয়া যখন ঘর থেকে বের হতে যাচ্ছিল তখনই তন্নি মুখ খুলল। সে বলল, পাগলামি করিস না কেয়া, এইসব বললে তোরই অবস্থা বেশি খারাপ হবে। কেয়া তন্নির কথায় দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ ভাবল। সে বুঝতে পারল এতে তার নিজেরই অবস্থা খারাপ হবে। তাই সে কথা ঘুরিয়ে বলল, এইবার বললাম না, পরের বার এরকম কিছু বললে ঠিকই বলে দিব। শ্রাবণ হালকা হেসে বলল, আচ্ছা, আমি কি তোকে বলতে মানা করছি নাকি? যা বল। কেয়া বলল, আমি পড়ছি যত ঝামেলায়, সবসময় মাইন্ডটা চিপায় আমাকেই পড়া লাগে। অসহ্য। এই বলেই সে বের হয়ে গেল ঘর থেকে। শ্রাবণও বের হয়ে গেল কেয়ার পিছু পিছু। ওরা চলে যেতেই তন্নি বিছানা থেকে নেমে দরজা আটকে আবারও বিছানায় এসে বসল। তার ফোন হাতে নিয়ে কল দিন কাউকে, কিন্তু কলটা ধরল না। পুরোপুরি কলটা শেষ হবার আগেই অপর পাশ থেকে কেটে দিল কলটা। তন্নি ফোনটা বালিশের পাশে রেখে বালিশে মাথা দেয়, শুয়ে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যে যার ঘরে শুতে চলে গেল।
শ্রাবণের সাথে নিশাতে শোয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে শুতে যাবার আগে শ্রাবণ আড়ালে এসে কল দিয়ে তার বাবাকে। তার বাবা কল ধরতেই বলল, ঠিকঠাক আছিস তো? শ্রাবণ বলে, ঠিক না থাকার কি আছে? তোমার বন্ধুর বাড়িতে ঠিক থাকবো না তো কই ঠিক থাকবো? এখনকার বন্ধু তো না, সেই ছোটবেলার বন্ধু, তাই বলছিলাম আর কি। না, ভালোই আছি। তুমি চিন্তা করো না, আর আমি এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা, রাখো। আর সাবধানে থাকিস, কোন সমস্যা হলে তোর আঙ্কেলকে বলিস। আচ্ছা, বাবা। আর আরেকটা কথা। কি? তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। কেন? এই যে সব আগে থেকে ম্যানেজ করার জন্য। তুমি সামাল না দিলে তো আঙ্কেলকে ম্যানেজ করা আমার পক্ষে পসিবল ছিল না। আচ্ছা, হয়েছে। অনেক থ্যাঙ্কস দিয়েছিস, এবার শুতে যা। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কথা বলে শ্রাবণ নিশাতের ঘরে গেল। সে শুয়ে পড়েছে। তাকে দেখেই বোঝা গেল গভীর ঘুমে মগ্ন সে। শ্রাবণও নিশাতের পাশে শুলো, তবে এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস না থাকায় সঙ্গে সঙ্গে ঘুমটা আসল না। মাঝরাতের দিকে শ্রাবণের একটা কথা মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে নামলো বিছানা থেকে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে শান্ত করল। এত তড়িঘড়ি করলে নিশাত জেগে যাবে, তাই সে আস্তে আস্তে পা ফেলে ঘর থেকে বের হয়ে এলো। পাশেই আছে কেয়া ও তন্নির ঘর। সেই ঘরের সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সে দরজায় হালকা টোকা দিল। তবে প্রথম টোকাতে কিছুই হলো না, কেউই দরজা খুলল না। এভাবে আরো কয়েকবার টোকা দিন, কিন্তু কোন লাভ হলো না, তাই সে বাধ্য হয়ে তার ফোন থেকে কেয়ার ফোনে একটা কল দিল। নাম্বারটা আগে থেকেই তার ফোনে ছিল। প্রথমবার কলটা ধরল না, দ্বিতীয়বার দিল, সেবারে কলটা ধরল কেয়া। কল ধরতেই সে হালকা স্বরে ঘুমিয়ে ঘুরে বলল, তোর সমস্যা কি? ঘুমাতে দিবি না? শ্রাবণ বলল, বাইরে আয়, একটু দরকার আছে। কেয়া এবারে চোখ কচলে নিজেকে আরেকটু সজাগ করার চেষ্টা করতে করতে বলল, কি দরকার? বাইরে আয় বলছি। আমি এখন বাইরে আসতে পারবো না, যা বলার কাল বলিস। এই বলে কেয়া আর এক মুহূর্ত অপেক্ষা করল না, কেটে দিল কল। তবে শ্রাবণও হাল ছাড়ার পাত্র নয়, সে লাগাতার কল দিতে লাগলো কেয়াকে। কেয়া বাধ্য হয়ে ফোন ধরে বলল, সমস্যা কি? শ্রাবণ বলল, বাইরে আয়, কাল সকালে প্লিজ। দরকার আছে, এখনই লাগবে। কি লাগবে? তোকে কথা আছে। কেয়া হাল ছেড়ে দিল, বাধ্য হয়ে বলল, কোথায় তুই? তোর ঘরের দরজার সামনে। আচ্ছা, ওখানেই দাঁড়া, আমি আসছি। সাবধান, কেউ যেন না দেখে। আয় তুই, তোর চিন্তা করতে হবে না। এই বলে কল কেটে দিল শ্রাবণ। একটু পরেই বের হয়ে আসল কেয়া, মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, কি হয়েছে? শ্রাবণ ইতস্তত করে বলল, সরি। কেয়া ভ্রু কুঁচকে বলল, মানে? মানে আবার কি? সরি বললাম। কেয়া মাথায় হাত দিয়ে বলল, কিসের জন্য সরি? আর সেটা এত রাতে বলার কি আছে? শ্রাবণ বলল, ট্রেনের ওই লোকটার কথা মনে আছে? উনি বলেছিল যেন তোকে সরি বলি। কেয়া ভ্রু কুঁচকে বলল, কেন? ওই যে ট্রেনের কাহিনীকার জন্য। তো সেটা এখন বলার কি আছে? কাল সকালে তো বলা যেত। বলা যেত, কিন্তু আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম। শ্রাবণকে কথা শেষ করতে না দিয়ে কেয়া বলল, তাই ভাবলাম কেয়াকে ডিস্টার্ব করি, তাই তো? শ্রাবণ তখন নানা করে বলল, আরে না না, তা হবে কেন? কেয়া বলল, আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আমি গেলাম। এই বলে চলে যেতে লাগলে শ্রাবণ কেয়ার হাত ধরল। কেয়া মাথা ঘুরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শ্রাবণ সেটা বুঝতে পেরে বলল, চল না, একটু গল্প করি। কেয়া ভ্রু কুঁচকে বলল, এই অন্ধকারে তোর গল্প করার শখ জাগছে? মশার কামড়ে মারা পড়ব। শ্রাবণ বলল, না, আর যাই হোক মরবি না। তাই? কিন্তু আমার গল্প করার মুড নাই, আমি গেলাম। শ্রাবণ কেয়ার দিকে এগিয়ে এসে বলল,
মুড থাকতে হয় না, তৈরি করে নিতে হয়। কেয়া শ্রাবণের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার সেই মুড তৈরি করারও মুড নেই। শ্রাবণ তখন আকুতি স্বরে বলল, প্লিজ। কেয়া রসিকতার স্বরে বলল, যা, ঘুমাতে যা। এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরের ভেতর চলে গেল। দরজা আটকে দিতে দিতে শ্রাবণের উদ্দেশ্যে বলল, গুড নাইট। শ্রাবণের উত্তরের জন্য অপেক্ষা না করে দরজা আটকে দিয়ে সে। শ্রাবণ সেটা দেখে হতাশার স্বরে বলল, ব্যাড নাইট। এই বলে সে আবারও চলে গেল নিশাতের ঘরে। শুয়ে পড়ল নিশাতের পাশে। কিন্তু এবারে শ্রাবণকে অবাক করে দিয়ে তার চোখে ঘুম নেমে আসল, অথচ খানিকক্ষণ আগেও তার চোখে ঘুমের ছিটে ফোঁটা ছিল না। হয়তো কেয়াকে সরি না বলাতেই ওই সময় ঘুম আসছিল না। পরদিন সকালে বেশ দেরি করেই শ্রাবণের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে কিছুক্ষণ লাগলো বুঝতে যে সে কোথায় আছে। যখন মনে পড়ল সে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামলো। নিশাতের ঘর থেকে বাইরে আসতেই কেয়ার দেখা পেল সে। শ্রাবণ কেয়ার মুখটা দেখিয়ে বুঝতে পারল কিছু একটা ঘটেছে, কারণ কেয়া মুখটা বেজার করে বসে আছে। শ্রাবণ তাই বলল, কি হয়েছে? কেয়া শ্রাবণকে দেখে যেন এবারে তেলে বেগুনে জ্বলে উঠল। রাগী স্বরে বলল, বেশি কথা না বলে হাত মুখ ধুয়ে নি, তারপর খেতে আয় আর আমাকে খেতে দেখা শান্তি করে। শ্রাবণ কিছুই বুঝতে পারল না, তাই সে বলল, কেন? তোকে আমি খাওয়া নিয়ে কি করলাম? কেয়া বলল, তুমি তো কিছুই করো না, জন্মের সাধু পুরুষ। আর কথা বাড়ানো না, হাত মুখ ধুয়ে খেতে আয় এক্ষুনি। শ্রাবণ বুঝলো কেয়ার কোন কারণে মাথা গরম হয়ে আছে, তাই সে আর কিছু জিজ্ঞাসা না করে হাত মুখ ধুতে গেল। কিন্তু হাত মুখ ধুবে কিভাবে? ব্রাশই তো আনা হয়নি। তবে সঙ্গে সঙ্গে সমাধান পেয়ে গেল সে, কারণ তখনই কেয়া হাতে একটা ব্রাশ এনে শ্রাবণের দিকে এগিয়ে দিয়ে বলল, হাদারামের মতো চলে তো আসছিস আমার পিছু পিছু। একটা জায়গায় থাকতে গেলে মিনিমাম কিছু জিনিস লাগে, সেগুলোর একটা তো আনিসনি। শ্রাবণ কেয়ার থেকে ব্রাশটা নিয়ে বলল, কথা শোনানো শেষ হলে যেতে পারিস, তবে যাওয়ার আগে বলে এই ব্রাশটা কার? কেয়া তখন মুখ বিকৃত করে বলল, তোর কি মনে হয় আমি তোকে অন্য কারো ব্রাশ দিব তোকে সেটা ব্যবহার করার জন্য? না, তা না ঠিক। শ্রাবণকে কথা শেষ করতে না দিয়ে কেয়া বলল, এই জায়গাটা গ্রাম হতে পারে, কিন্তু তাই বলে যে একটা নতুন ব্রাশ কিনতে পাওয়া যাবে না এমন নয়। শ্রাবণ এবারে ব্রাশের পেজ লাগাতে লাগাতে বলল, থ্যাঙ্কস। কেয়া বলল, থাক, আমাকে আর থ্যাঙ্কস বলতে হবে না। খেতে এসে আমাকে উদ্ধার কর। শ্রাবণ আর কিছু বলল না, খানিকক্ষণের মধ্যেই হাত মুখ ধুয়ে খেতে বসলো। খাওয়া শেষে তন্নির রুমে গেল। শ্রাবণকে দেখে তন্নি বলল, কেয়ার ঝাড়ি খেয়েছো? শ্রাবণ থতমত খেয়ে যায়, অবাক হয়ে বলে, তুমি জানলে কিভাবে? তন্নি হালকা একটা নিঃশ্বাস ফেল বলে, আগে থেকেই জানতাম। শ্রাবণ বিছানায় বসতে বসতে বলল, বড় বোন হিসাবে সতর্ক করে দেওয়া তোমার কর্তব্য ছিল। তন্নি বলল, এটা তোমার প্রাপ্য ছিল। শ্রাবণ অবাক হয়ে বলল, কেন? তন্নি বলল, তুমি বাবাকে সব বলে দিস? শ্রাবণ এবারে বুঝতে পারল ব্যাপারটা, মাথা নেড়ে বলল, হ্যাঁ, বলে দিছি প্রথম দিনই। কেন? আঙ্কেলকে মিথ্যা বলতে কেমন যেন লাগছিল তাই, আর তাছাড়া আমি মিথ্যা বললেও কোন লাভ হতো না। বাবা আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। তন্নি এবারে ভ্রু কুঁচকে বলল, মানে? শ্রাবণ বলল, সব বুঝিয়ে বলছি আমি। তার আগে বলো আঙ্কেল তোমাদের কি বলছে? তন্নি নিরাশ মুখে বলল, আজ সকালে যখন আমরা খেতে বসেছি তখন তুমি ঘুমিয়েছিলেন বলে কেউ ডাকেনি। তো কেয়ার খেতে বসলে বাবা কেয়ারকে তোমার ঘুম ভাঙলে একসাথে খেতে বসতে বলে। সবাই একটু অবাক হয়ে আমরা, মা কারণ জিজ্ঞাসা করলে বাবা বলে যে কেয়ার সাথে তোমার বিয়ে দিতে চায় বাবা। এটা শুনি শ্রাবণ কথা শেষ হবার আগেই লাফিয়ে উঠে বলল, ব্যাস, আসল কাজ হয়ে গেছে। তখনই কেয়ার ঢুকলো ঘরে, ঢুকেই বলল, তোর আসল কাজের গোষ্ঠী কিলাই। তুই আগে বল বাবাকে তুই কি জাদু করছিস? শ্রাবণ কেয়ার কথায় হাসে, তারপর বলে,
আমার কোন ক্রেডিট নাই এতে, সব ক্রেডিট বাবার। কিয়া একটু অবাক হয়ে বলে, মানে? শ্রাবণ বলল, আমি বুঝিয়ে বলছি। আমার বাবা আর তোর বাবা মানে আঙ্কেল একই কলেজে পড়তেন, বন্ধুই বলতে পারিস। তো আমি যখন এখানে আসি তার আগেই বাবা আঙ্কেলকে ফোন দিয়ে আমার আর তোর সম্পর্কে সব বলে। আঙ্কেলও পুরনো বন্ধুকে পরমাত্মীয় বানানোর অফারটা ফিরিয়ে দেননি, ব্যাস। কিয়া পুরোটা শুনে রাগি চোখে বলে, তার মানে তোর জন্য আমি বাবাকে যা যা মিথ্যা বলেছি সব বাবা আগে থেকে বুঝতে পেরেছিল যে এগুলো ভুয়া, মিথ্যা কথা। শ্রাবণ হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি যখন আঙ্কেলের সাথে বাইরে গেছিলাম কথা বলতে আঙ্কেল তো এই ব্যাপারটা নিয়ে হেসেই খুন। তুই যে মিথ্যা কথা বলবি, আমাকে বাসায় রাখার জন্য মিথ্যা কথা বলবি সেটা উনি জানতেন, কিন্তু আমার জলজান্ত বাবাকেই যে একেবারে গায়েব করে দিবি সেটা বুঝতে পারে নাই। এই বলে জোরে জোরে হাসতে লাগলো শ্রাবণ। তখন তন্নি বলল, কিন্তু তোমার বাবা নাম্বার পেল কোথায়? শ্রাবণ হাসি থামিয়ে বলে, কোন নাম্বার? তন্নি বলে, বাবার নাম্বারের কথা বলছি। বাবারা যখন কলেজে পড়তো তখন আমার জানা মতে নিজস্ব ফোন ছিল না বাবাদের। তাহলে নাম্বার পেল কোথায়? শ্রাবণ খানিকক্ষণ মাথা নেড়ে বলল, আমিও ঠিক এটা জানি না, তবে আমি আন্দাজ করতে পারি। তন্নি বলল, কি? আমাদের ভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে বাবার অনেক ভালো খাতির আছে, তো আমার মনে হয় ওই আঙ্কেলের থেকেই বাবার নাম্বারটা জোগাড় করছে। তন্নি একটু থতমত খায়, অবাক হয়ে বলে, ভাইস চ্যান্সেলর তোমার আঙ্কেল? শ্রাবণ বলল, আরে বললাম না যে বাবার সাথে অনেক খাতির, তাই আমি আঙ্কেল ডাকি। তন্নি বুঝতে পারল, মাথা নেড়ে বলে, ওহ আচ্ছা। কি করে তোমার বাবা? এটা তো শোনাই হয়নি। বাবার একটা রেস্টুরেন্ট আছে, কি আর তোমাকে বলেনি? না, বলেনি। ওহ আচ্ছা। আমি এখানে আসার আগে ওই রেস্টুরেন্টের হলো রুমে ওকে প্রপোজ করছিলাম, কিন্তু ও অ্যাকসেপ্ট করেনি। তন্নি অবাক হয়ে বলে, ওই পুরো হলঘর ভর্তি মানুষের সামনে? শ্রাবণ মাথা নাড়ে, মুখে বলে, হ্যাঁ, কিন্তু তোমার বোন অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখন আর কই পালাবে? ঠিকই তো, আমাকে বিয়ে করতে হবে। তন্নি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাবে তার আগে কিয়া বলে উঠল, আমার এই বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। শ্রাবণ কিয়ার দিকে তাকায়, শান্ত স্বরে বলে, কেন? কিয়া বলে, কারণ আছে, অনেক কারণ আছে। শ্রাবণ বলে, কি কারণ তুই শুধু একবার বল, সব সমস্যার সমাধান আমি করে দিব। কিয়া তাকায় শ্রাবণের দিকে, খানিকক্ষণ তাকিয়ে চলে যায় বাইরে। শ্রাবণ পিছু পিছু যেতে গেলে তন্নি পিছন থেকে ডেকে বলে, ওকে একটু একা থাকতে দাও, ওর আর পিছন পিছন গিয়ে লাভ নেই। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে গোপনে, তারপর বলে, আচ্ছা। এই বলে বের হয়ে গেল সে। বাইরে এসে দেখতে পেল না কেয়াকে, যদি তন্নির কথা মতো কেয়ার খোঁজ করার কথা নয় তবুও আগ্রহ হলো তার। কিন্তু ওই আগ্রহ পর্যন্তই, প্রশ্রয় দিল সেই আগ্রহটাকে। দমিয়ে রেখে নিশাতের ঘরে ঢুকলো, অপ্রত্যাশিতভাবে নিশাতকে ঘরে বসে থাকতে দেখল সে। হঠাৎই শ্রাবণের মনে হলো আঙ্কেল আন্টিকে আজ সকাল থেকে দেখেনি, নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। তাই কোথায় গেছে জানার জন্য নিশাতকে প্রশ্ন করল। নিশাতের উত্তরে বলল, আমি জানি না, খাওয়া দাওয়া করে বের হয়ে গেল। শহরের দিকে গেছে মনে হয়। শ্রাবণ বলল, ওহ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? নিশাত বলে, বাইরে গিয়েছিলাম, একটু দূরে মাঠে ক্রিকেট খেলছিলাম। শ্রাবণ ভ্রু কুঁচকে বলে, এই সকালবেলা? নিশাত হালকা হেসে বলে, আমাদের আবার খেলতে সকাল বিকাল লাগে নাকি? সময় পেলেই সব একজোট হয়ে শুরু করে দেই। নিশাতের কথা শুনে শ্রাবণও হাসে। সে বলে, শহরের দিকে এমন হয় না। বিকালের দিকেই যা সবাই খেলাধুলা করে, সারাদিন তো এই কাজে ওই কাজে ব্যস্ত থাকে। নিশাত এবারে নিরাশ স্বরে বলে, আমার খুব শহর দেখবার ইচ্ছা, কিন্তু কখনো দেখা হয়নি সেভাবে। শ্রাবণ অবাক হয়, সে বলে, কেন? এখান থেকে ট্রেন ধরলেই তো চলে যাওয়া যায়। নিশাত এবারে চোখে মুখে আরো হতাশার চিহ্ন ফুটিয়ে তুলে বলে,
সে তো যাওয়া যায়, কিন্তু যেতে তো অনুমতি লাগে, তাই না? শ্রাবণ এবারে বুঝতে পারল। নিশাতের কথার অর্থ। সে বলল, আচ্ছা, আমি তোমাকে শহরে নিয়ে যাব। নিশাত শ্রাবণের দিকে একবার তাকালো, তারপর আবারও মাথা নামিয়ে বলল, ওরকম কত লোক বলল আমাকে। শেষমেশ সবাই একা একাই চলে গেল শহরে। যাওয়ার সময় আমার কথা কারোর মনেই থাকে না। শ্রাবণ হালকা হেসে বলল, আমাকে কি বাকি সবার মতো মনে হয়? নিশাত শ্রাবণের কথা শুনে একবার তাকে উপর নিচ দেখে বলল, দেখে তো মানুষই মনে হয়, আর আমাকে যারা বলেছিল যে শহরে নিয়ে যাবে তারাও মানুষই ছিল। তাই বাকি সবার মতোই মনে হচ্ছে। শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, বই পড়ো নাকি অনেক? নিশাত বলল, অনেক না, তবে পড়া হয়। শ্রাবণ মাথা নেড়ে বলল, হুম, কথাবার্তা শুনেই বুঝেছি। আচ্ছা, তুমি কার লেখা বেশি পড়ো? নিশাত হাসল, তারপর বলল, তেমন বিশেষ কেউ তো নেই, যখন যার লেখা বই পাই। শ্রাবণ বলল, ওহ আচ্ছা, কোন ক্যাটাগরির গল্প বেশি পড়ো? নিশাত বলল, অত ক্যাটাগরি দেখে কি? যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা বাসায় নিয়ে চলে আসি। শ্রাবণ বলল, বাসায় নিয়ে চলে আসি মানে? নিশাত প্রত্যুত্তরে বলল, স্কুলের লাইব্রেরি থেকে বাসায় নিয়ে আসি। শ্রাবণ বুঝতে পেরেছে এমন ভান করে বলল, ওহ আচ্ছা। এবারে হঠাৎ করে শ্রাবণ কথা ঘুরিয়ে বলল, আচ্ছা নিশাত, তোমার আপু বই পড়ে? নিশাত শ্রাবণের দিকে তাকিয়ে বলল, কেয়া আপুর কথা বলছো নাকি তন্নি আপুর কথা বলছো? শ্রাবণ বলল, তন্নি আপুর কথা আমি শুনতে যাব কেন? তোমার কেয়া আপুর কথা জিজ্ঞাসা করেছি। ওহ হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ, বলো পড়ে? মাঝে মাঝে পড়ে। মাঝে মাঝে বলতে? এই ধরো যখন মন খারাপ থাকলো তখন করার কিছু পাচ্ছি না তখন। ওহ আচ্ছা। শ্রাবণ কিছুক্ষণ থেমে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই গ্রামে এমন কোন জায়গা আছে যেখানে তোমার আপু মন খারাপ থাকলে যায়? নিশাত কি একটা ভাবলো, তারপর বলল, হ্যাঁ আছে তো। কেন? শ্রাবণ বলল, আজকে সকালে তোমার বাবা কি বলছে? নিশাত কিছুক্ষণ তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। সেটা দেখে শ্রাবণ বলল, কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? নিশাত শ্রাবণের থেকে চোখ সরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, না এমনি। আর কি বলছিলে যেন? বাবা কি বলছিল? বাবা বলছিল তোমার আর কেয়া আপুর বিয়ে দিতে চায়। শ্রাবণ বলল, হ্যাঁ, এই বইয়ের জন্যই তোমার বোনের এখন মন খারাপ। আর এই কারণেই ঝগড়া করা বাইরে গেছে, তাই জিজ্ঞাসা করলাম মন খারাপ থাকলে কোথাও যায় নাকি। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? নিশাত বলল, আপুর মন খারাপ হলে যেখানে যায় সেখানে? শ্রাবণ বলল, হ্যাঁ, দেখে আসি। তোমার আপুর মন খারাপ হলে কোথায় যায়? নিশাত খানিকক্ষণ কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা চলো। কত দূর এখান থেকে? বেশি না, মাত্র 10 মিনিট লাগবে হেঁটে যেতে। ওহ আচ্ছা, চলো তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মহিদুল। তন্নি নিস্তব্ধ হয়ে গেল নামটা শুনে, কি বলবে খুঁজে পায় না সে। মস্তিষ্কের ভেতরে প্রত্যুত্তর খুঁজতে খুঁজতে আনমনে বলে উঠল, আমি তন্নি। ওপাশ থেকে মহিদুল নামক ব্যক্তিটি গম্ভীর স্বরে বলল, আসলে কালকে আপনি যখন ফোন দিয়েছিলেন তখনও বাসায় গিয়ে পৌঁছায়নি, তাই ফোনটা রিসিভ করতে পারিনি, কিছু মনে করবেন না। তন্নির সাথে সাথে বলল, না না, মনে করার কি আছে? আমি কিছু মনে করিনি, বুঝতে পেরেছিলাম ব্যাপারটা, তাই আর একবারের বেশি ফোন করিনি। কথাটা অবশ্য মিথ্যা, তন্নি সাহস করে উঠতে পারেনি দ্বিতীয়বার ফোন করার। তবে ফোনের ওপাশে থাকা মহিদুল নামক ব্যক্তি সেটা জানার কথা না। মহিদুল বলল, ভালো করেছেন। বেশি ফোন করলে বাসার লোকজন জিজ্ঞাসা করত, তখন বাধ্য হয়ে একটা মিথ্যা কথা বলতে হতো। যাই হোক, আপনি তো এখন বাসায়, তাই তো?
তন্নি আমতা আমতা করে বলল, হ্যাঁ, আপনি? আমি বাইরে একটা জায়গাতেই যাচ্ছি, তাই ভাবলাম যাবার পথে আপনার সাথে এখন কথা বলা যাক। তন্নি কথাটা শুনে বিচলিত ভঙ্গিতে বলল, আপনি কি গাড়ি চালাচ্ছেন নাকি? কথা শেষ করতে পারল না সে, তার আগেই মহিদুল বলল, ভয় নেই, গাড়ি চালাতে চালাতে কথা বলার অভ্যাস আমার নেই। গাড়ি নিয়ে বের হয়েছি এটা ঠিক, তবে এখন একটা জায়গায় থামিয়ে ফোন দিয়েছি আপনাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তন্নি, তবে সেটা মনে হয় একটু জোরেই ফেলা হয়ে গিয়েছিল, কারণ তখনই ফোনের ওপাশ থেকে মহিদুল বলল, স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাকি? তন্নি বিব্রতকর অবস্থায় পড়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। তবে এটা খানিকটা সময়ের জন্য, কারণ মুহূর্তেই মহিদুল কথা ঘুরিয়ে বলল, বাদ দিন, মজা করছিলাম। সকালে খেয়েছেন? তন্নি হালকা স্বরে বলে, হ্যাঁ। আপনি? হ্যাঁ, করেছি। আন্টি আঙ্কেল কি করেন? আব্বু আম্মু তো বাইরে গেছেন। কই গেছেন ওনারা? জানি না, সকালে খাবার খেয়ে বাইরে চলে গেল। ওহ, আচ্ছা। তারপর কিছুক্ষণ থেমে তারপর বলল, আপনি ব্যাংকে জব করেন? হ্যাঁ, করি। আচ্ছা, আপনার পুরো নাম কি? আমার নাম তন্নি আক্তার। আর আমার পুরো নাম মহিদুল হোসেন। জি, আমি জানি। শুনেছিলাম আগে। ওহ, আচ্ছা। কিন্তু আমার জানা ছিল না, অনেক বড় অন্যায় করে ফেললাম তো আমি। এই বলে মহিদুল হাসতে লাগলো, তন্নিও না হেসে পারল না। এভাবেই পর্যায়ক্রমে নানা রকম কথা চলতে লাগলো তাদের মধ্যে। কি এমন খারাপের সময় যে জায়গায় আসে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে শ্রাবণ। জায়গাটা একটা পুকুর, আবার ঠিক পুকুরও না, কারণ পুকুরের মতো পানি সেখানে নেই। তবে এই জায়গাটা নিশ্চয়ই একসময় পুকুর ছিল, কারণ জায়গাটাকে পুকুরের মতো বড় করেই করা হয়েছে। শ্রাবণকে একটা পুকুর ঘাটের কাছে বেত দিয়ে তৈরি একটা বেন্দিতে বসে থাকতে দেখল। চুপচাপ বসেছিল সে, দৃষ্টি পুকুরের পানির দিকে নিবন্ধ। শ্রাবণ জায়গাটা আবারও ভালো করে দেখে নিল, আহামরি সুন্দর কোন জায়গা না, তবে বেশ নির্জন। শ্রাবণকে একে দেখতে পেয়ে নিষাদকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, একা দাঁড়িয়ে আছে সে। খানিকটা সময় ভাবল সে কি করবে। চিন্তা করে যখন কোন কিছু পেল না, তখন আর আড়ালে না থেকে কেয়ার সামনে যেতে লাগলো গুটি গুটি পায়। তবে জায়গাটা নির্জন হওয়ায় শ্রাবণের গুটি গুটি পায়ে এগিয়ে আসার টের পেল কেয়া। ঘুরে তাকালো তার দিকে, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। শ্রাবণ কেয়ার বিরক্তিতে ভরা চাহনি দেখিয়ে থতমত খেয়ে গেল, অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেল সেখানেই। বোকার মতো হালকা হেসে বলল, আসলাম একটু। একা বসেছিলি? নিজের কথা শুনে নিজেকেই লাথি মারতে ইচ্ছা হলো তার। এখানে কেয়া আসে ছাড়া আর কেউ নেই, থাকবার কথা না, তবু সেটা বুঝেও এমন অদ্ভুত প্রশ্ন করা তার মোটেই উচিত হয়নি। এর ফলে যা হবার তাই হলো, কেয়া রাগী স্বরে বলল, এখানে কি আমাকে আর তোকে বাদে অন্য কাউকে দেখতে পাচ্ছিস? যদি অন্য কাউকে দেখতে পাস তাহলে ধরে নেই সেটা আমার আর তোর মতো মানুষ না, আর যাই হোক। শ্রাবণের একটু কষ্ট হলো না কেয়ার কথার অর্থ বুঝতে, কেয়ার জায়গায় সে নিজে থাকলেও এরকমই কিছু একটা বলতো। তাই আমতা আমতা করে বলল, দিনে দুপুরে মানুষ বাদে এখানে কি তারা আসবে যাদের কথা তুই বলছিস? কেয়ার গলার স্বর মুহূর্তেই রাগী থেকে বিরক্তিতে পরিবর্তন করে বলল, দেখ, তোর সাথে এখন আমার এমন কথা বলার কোন ইচ্ছা নেই। আমাকে একা থাকতে দে। শ্রাবণ কি বলবে কেয়ার কথা বুঝতে পারল না, তাই দাঁড়িয়ে রইল চুপ করে। সেটা দেখে কেয়া আরো বিরক্ত হয়ে বলল, কি হলো, কথা কি কানে যায় না? শ্রাবণ কেয়ার কথার ধরন দেখে বুঝতে পারলো এখন আর ঘাটানো ঠিক হবে না, এখানে আসাটা যে তার বৃথা হলো এটা বুঝতে বাকি থাকলো না তার। চুপচাপ সেখান থেকে চলে আসল। হাঁটতে হাঁটতে খানিকটা দূরে আসতেই নিষাদকে দেখতে পেল। শ্রাবণ বেশ অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? নিষাদ বলল, গেলে তো রাগ ভাঙতে, আর আসলে আরো রাগ বাড়িয়ে। তোমাকে দিয়ে কিছুই হবে না কোনোদিন। শ্রাবণ চোখ বড় বড় করে তাকালো নিষাদের দিকে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। নিষাদের মতো ছেলে তাকে এমন কথা বলছে। এই অপমান তো সহ্য করা যায় না, তাই গম্ভীর স্বরে বলল, তুমি আমাদের কথা শুনছিলে? নিষাদ বলল,
তো কি করব? তবে লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনে আমার সময় নষ্ট ছাড়া খুব বেশি কিছু হলো না। শ্রাবণ আরো অবাক হয়, কি বলবে এর উত্তরে খুঁজে পায় না। তবুও হার মানলে চলবে না, কথায় না পারলে কথার প্রসঙ্গ ঘুরিয়ে ফেলাই উত্তম বলে মনে করল সে। তাই সে বলল, আচ্ছা, অনেক সময় নষ্ট হয়েছে তোমার, তাই না? আর সময় নষ্ট করতে হবে না, চলো বাসায় যাই। এক মুহূর্ত আর বেশি দাঁড়ালো না সে। হাঁটা ধরল বাড়ির পথে। নিশা তো পিছু পিছু আসতে লেগেছে, এটা বুঝতে পেরেই নিজের বুদ্ধির তারিফ নিজেই করল সে, তবে সেটা প্রকাশ্যে নয়, নিজের মনে। শ্রাবণ বাসায় আসার ঘন্টা খানেক পর তার বাবার ফোন আসল। রিসিভ করতেই তার বাবা বলল, কেয়ার মা বাবা এসেছিল। শ্রাবণ খানিকটা অবাক হয়, হুট করে কেয়ার মা বাবা কেন যাবে তাদের বাড়িতে? সে বলল, হঠাৎ? বাবা বললেন, তোদের বিষয়টা নিয়ে কথা বলতে। আগে তুই আমাকে বল, কেয়ার কোন বড় বোনের বিয়ে হচ্ছে? শ্রাবণ বলে, হ্যাঁ হচ্ছে তো। বাবা বললেন, ওরা চায় কেয়ার বিয়ে তোর সাথে সেদিন দিয়ে দিতে। শ্রাবণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কথাটা শুনে। একদিকে কেয়ার রাজি নয় এই বিয়েতে, অন্যদিকে কেয়ার বাবা মা এত তাড়াতাড়ি এত সবকিছু করে ফেলবে ভাবতে পারেনি সে। চিন্তিত স্বরে বলল, তুমি কি বললে? বাবা বললেন, আমি বলেছি যে তোর সাথে আগে কথা বলতে হবে, তারপর সব ডিসিশন নিতে হবে। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রাবণ। তারপর বলল, ওনারা কি বললেন? বাবা বললেন, যাই সিদ্ধান্ত নেই সেটা যেন তাড়াতাড়ি জানাই। শ্রাবণ বলল, কত তাড়াতাড়ি? বাবা বললেন, এই ধর 2-3 দিন। শ্রাবণ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আচ্ছা বাবা, আমি রাখি, তোমাকে আমি রাতে কিংবা কাল সকালে ফোন দিয়ে সব জানাবো। তবে আমার মনে হয় আমরা কালকেই শহরে ব্যাক করব। ওপাশ থেকে খানিকটা অবাকের সুরে বাবা জিজ্ঞাসা করলেন, কেন? শ্রাবণ বলল, ওটা আমি তোমাকে সব বুঝিয়ে বলবো পরে। বাবা বললেন, আচ্ছা, যাই করিস বুঝে শুনে করিস। আর কেয়া এই বিয়েতে রাজি না থাকলে জোর করিস না। শ্রাবণ হালকা হাসল, তারপর বলল, জোর করে কোন কিছু আদায় করলে সেটা খুব একটা গৌরবের হয় না, তাই তুমি চিন্তা করো না। শ্রাবণের বাবাও হাসলেন, তিনি বললেন, আচ্ছা, রাখি এখন। ভালো থাকিস, নিজের যত্ন নিস। শ্রাবণও বলল, আচ্ছা, রাখি তাহলে। কথা শেষ হলো তাদের দুজনের। শ্রাবণ একবার ফোনের দিকে তাকালো, তারপর সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কেয়ার মা বাবা বাসায় ফিরল দুপুরের একটু আগে। শ্রাবণ যেহেতু জানে কোথায় গিয়েছিলেন, তাড়াতাড়ি সে আর জিজ্ঞাসা করলো না, তবে তন্নি বারবার জিজ্ঞাসা করতে লাগলো। কেয়ার মা বাবা অবশ্য উত্তর দিল অর্ধসমাপ্ত ভাবে। তারা বললেন, শহরে গিয়েছিল একটু কাজে। কথাটার মধ্যে কোন মিথ্যা নাই, আবার কথাটাতে আসলে তারা কি করতে গিয়েছিলেন সেটাও পরিষ্কার না। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো নীরবে, কারোর মুখেই যেন কোন কথা নেই। বিকেল গড়িয়ে এলো, নিশাতের সাথে গ্রামটা ঘুরে দেখতে বের হলো শ্রাবণ। সন্ধ্যার আগ দিয়ে ফিরে এলো তারা, খানিকটা ক্লান্ত শ্রাবণ। তবে সন্ধ্যার পরেই চা নিয়ে হাজির হলো কেয়া। কেয়ার মুখটা এখনো মলিন হয়ে আছে, সেটা দেখা মাত্র শ্রাবণের মনটা কেয়ার মুখের মতোই মলিন হয়ে গেল। চা দিয়ে বাড়তি কোন কথা বলল না কেয়া, প্রস্থান করলো নীরবে। শ্রাবণের আর ভালো লাগছে না, এখানে এসেছে 2 দিনও হয়নি, এরই মধ্যে সব ঝামেলা শুরু হয়ে গেছে। শ্রাবণ চা খেতে খেতে সিদ্ধান্ত নিয়ে নিল, 2 দিনের মধ্যেই যেহেতু সব ঝামেলার সূত্রপাত হয়েছে, সেহেতু এর পরের 2 দিনই সব ঝামেলা শেষ করতে হবে, আর দেরি করলে চলবে না। পরদিন সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই তন্নি তার কাজে ফিরে যাবে জানিয়ে দিল, আর বিয়ের কেনাকাটা এখান থেকে যে তন্নির সাথেই হবে। কেয়াও সিদ্ধান্ত নিল সে আর থাকবে না এখানে, যেই ঝামেলা থেকে মুক্তি পেতে এখানে আসা সেটা থেকে তো মুক্তি পায়নি, তাই ভার্সিটির ক্লাস বাদ দিয়ে এখানে এসে বসে থাকার কোন মানে নেই। কথাগুলো শ্রাবণকে সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে বেশ ভালো করেই বুঝিয়েছে সে। ঘন্টা খানেকের মধ্যে তন্নি আর কেয়া দুজনের রেডির সাথে শ্রাবণ তো আছেই। কেয়ার মা বাবা আর নিশাদ সকলেরই মনটা একটু খারাপ, মুখ দেখিয়ে বুঝতে পারলো শ্রাবণ তাকে থেকে যেতে বললো তারা, কিন্তু তার তো এখান থাকলে চলবে না, 2 দিনের মধ্যেই সব ঝামেলা শেষ করতে হবে তাকে। এই সিদ্ধান্ত অনুযায়ী তো সমস্ত পরিকল্পনা করেছে কাল রাতে।
শ্রাবণ বুঝেছিল আগে কেয়া এখান থেকে ফিরে যাবে শহরে, যাতে এই বিয়ের ঝামেলা থেকে মুক্তি পেতে পারে। ট্রেনে উঠল শ্রাবণ ও কেয়া, তবে আগের মতো পাশাপাশি নয়, সামনাসামনি। তন্নি কেয়ার পাশে বসেছে, ফোনে অনবরত স্ক্রোল করে যাচ্ছে সে। কেয়া নিরাশ মুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, শ্রাবণ তাকিয়ে আছে কেয়ার দিকে। ট্রেন ছাড়লো একটু পরে, এটি এসে টিকিটও চেক করলো, তবে আগেরবারের মতো আর জরিমানা দিতে হলো না শ্রাবণকে। অবশ্য ট্রেনের টিকিটটা নিজের টাকায় কেনা না, তন্নি সবার টিকিট কেটেছে। ট্রেন চলতে শুরু করেছে, অনেকক্ষণ আগে পিছু ফেলছে কেয়াদের গ্রাম। শ্রাবণ নিজেকে প্রস্তুত করছে মনে মনে, খানিকটা সাহস সঞ্চয় করে হালকা স্বরে বলল, কেয়া, একটু কথা ছিল। কেয়া জানালা থেকে মুখ সরিয়ে শ্রাবণের দিকে তাকালো সরাসরি। ইতস্তত না করেই বলল, বল। শ্রাবণ ভাবাচাকা খেয়ে বলল, আসলে মানে আচ্ছা, যেটা বলছিলাম আর কি। সরাসরি বলি নাকি? কেয়া একটু বিরক্তি না হয় বলল, বল। তুই কি আমাকে সত্যি পছন্দ করিস না? কেয়া হাসলো, মুখে বলল, করলেই কি, না করলেই কি? শ্রাবণ বলল, না, মানে তুই আমাকে পছন্দ না করলে আমি তোকে কখনোই জোর করবো না বিয়ের ব্যাপারে। তোর কি অন্য কাউকে পছন্দ? পছন্দ থাকলে বল, আমি নিজে আন্টি আঙ্কেলকে বলবো। কেয়া সরু চোখে তাকায় শ্রাবণের দিকে। সে বলে, আর তোর এতদিনের এই নাটক? শ্রাবণ ইতস্তত বোধ করে, মুখে বলে, প্লিজ, আর যাই বলিস এতদিনের এই ঘটনাগুলোকে নাটক বলিস না। কেয়া বলল, কেন? বললে কি করবি? তখন পাশ থেকে তন্নি বলল, কেয়া, একটু চুপচাপ শান্ত হয়ে ওর সাথে তোর সমস্যাগুলো শেয়ার কর। কেয়া তন্নির দিকে তাকিয়ে বলল, আমার তো কোন সমস্যা নেই। আর সমস্যা থাকলেও কি? সমস্যার সমাধান তো আরও করে দিতে পারবে না। তখন শ্রাবণ বলে, যদি পারি তুই একবার শেয়ার করে দেখ। কেয়া শ্রাবণের দিকে তাকায়, একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর বলে, আর যদি না পারিস? শ্রাবণ মাথা নেড়ে বলে, চেষ্টা তো করতে পারি। কেয়া বলে, চেষ্টা, দেখি, যদি এই শব্দগুলো আমি বিশ্বাস করি না। আমাকে গ্যারান্টি দিতে হবে। শ্রাবণ খানিকক্ষণ চুপ থাকে, তারপর বলে, সমস্যাটা না জানলে গ্যারান্টি কিভাবে দেই? কেয়া তখন হালকা হেসে বলে, তাহলে আমিও বলবো না। তখন তন্নি আবারও বলে, কি সমস্যা কি তোর? কেউ কিভাবে সমস্যা না জেনে সমস্যা সমাধান করার গ্যারান্টি দিতে পারে? শ্রাবণ তন্নির দিকে তাকিয়ে বলে, ওকে কিছু বলো না, আমি দেখছি। তারপর কেয়ার দিকে তাকিয়ে বলে, গ্যারান্টি দিলাম আমি, তোর সমস্যার সমাধান আমি করে দিব। কেয়া অবিশ্বাসী দৃষ্টিতে তাকায় শ্রাবণের দিকে। তারপর বলে, সত্যি? শ্রাবণ হালকা হাসে, বলে, সত্যি। কেয়া তখন শ্রাবণের দিকে হাত বাড়িয়ে বলে, প্রমিস? শ্রাবণ হাতের দিকে তাকায়, তার নিজের হাতটা কেয়ার হাতের উপর দিয়ে বলে, প্রমিস। কেয়া যেন এবারে খানিকটা বিশ্বাস করে শ্রাবণকে। তারপর বলতে শুরু করে তার সমস্যা খুব বড় কিছু না, তবে সমাধানটা আসলেই অনেক কষ্টকর। কেয়া ধীর স্বরে তার সমস্যা বলতে শুরু করলো। সে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না। আমি আরো পড়তে চাই, আমার পড়ালেখা শেষ করতে চাই। তারপর এসব বিয়ে নিয়ে আমি চিন্তা করব। শ্রাবণ ভাবাচাকা খেয়ে গেল মুহূর্তেই। সে বলল, এতে সমস্যার কি আছে? কেয়া বলল, সমস্যা আছে, আমি এখনো পুরোটা বলিনি। শ্রাবণ অধৈর্য হয়ে বলল, তাহলে বল, এত থেমে থেমে কথা বলিস কেন? কেয়া ঢোক গেলেন নিঃশব্দে, ঠোঁট ভিজিয়ে নেয় জিহ্বা দিয়ে। তারপর বলে, আমি চাই তুইও তোর পড়ালেখা শেষ করবি ঠিকঠাক মতো। শ্রাবণ খানিকক্ষণ তাকায় কেয়ার দিকে, তারপর হালকা একটা নিঃশ্বাস ফেলে বলে, এই চাওয়ার কি কোন মানে আছে? তুই পড়ালেখা শেষ করবি কর, কিন্তু আমাকে নিয়ে টানাটানি করার কি দরকার? কেয়া মাথা নেড়ে প্রতিবাদের সুরে বলে, আমি মোটেও তোকে টানাটানি করিনি, তুই এসে ইচ্ছা করে জড়িয়ে গেছিস।
শ্রাবণ ভ্রু কুঁচকালো, বলল, কিভাবে? কেয়া তন্নির দিকে তাকালো একবার, তারপর আবার শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আমি আগেকার কোন কথা এখন জানতে চাইছি না। তুই খুব ভালো করেই জানিস যে তুই নিজেই আমার সাথে জড়িয়ে গেছিস, আমি কখনোই তোকে টানাটানি করিনি। শ্রাবণ বলে, আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে আমি তোর সাথে জড়িয়ে গেছি, কিন্তু এখানে আমার পড়ালেখা শেষ করার ব্যাপারটা কই থেকে আসল? কেয়া বলল, কই থেকে আবার আসবে? সাধারণ দৃষ্টিতেই এটা আসে। আমি জানি তো চাকরি না করলে চলবে, কিন্তু আমি এটা চাই না। আমি চাই তুই পড়ালেখা শেষ করে চাকরি কর, নিজের পায়ে দাঁড়া। সাথে আমিও আমার পড়ালেখা শেষ করতে চাই। শ্রাবণ বিরক্তির স্বরে বলে, দেখ, তোর যত খুশি পড়ালেখা কর, আমি তোকে কখনোই মানা করব না, কিন্তু আমাকে এর মধ্যে টানাটানি করিস না, প্লিজ। কেয়া এবারে চুপ করে থাকে, কথা বলে না খানিকক্ষণ। শ্রাবণ খেয়াল করে সেটা, কেয়া মন খারাপ করেছে ভেবে সে যখন কিছু বলতে যাবে তার আগে কেয়া রাগী স্বরে বলল, আচ্ছা, তাহলে তুই তোর মতোই থাক, যা খুশি তাই কর। শ্রাবণ কেয়ার কথায় কিছু বলতে যাবে তার আগেই তন্নি বলল, শ্রাবণ, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ওর কথায় তোমার পড়ালেখা শেষ করতে সমস্যা কোথায়? শ্রাবণ বলে, আমার পড়ালেখা শেষ করতে কোন সমস্যা নাই, কিন্তু এই চাকরি বাকরি করা আমার পক্ষে সম্ভব না। আমার কি টাকার অভাব আছে? তখনই কেয়া বলে, আচ্ছা, তা আপনার কাছে এখন কত টাকা আছে শুনি একবার। শ্রাবণ আবারও ভাবাচেকা খায়, তার কাছে এখন খুব একটা টাকা নেই। সে আমতা আমতা করে বলে, না, মানে এখন নাই। তাড়াহুড়োয় আনা হয়নি, তোকে তো বলেছিলাম, আর তাছাড়া তুই আমার ট্রেনের টিকিটের টাকা দিয়ে দিছিলি আসার সময়, মনে নেই? কেয়া মৃদু হাসে, বলে, আমি কিছুই বলিনি। আমি শুধু বলতে চাইছি তোর অনেক টাকা আছে, এটা মানলাম, কিন্তু একবার ভেবে দেখতো আসলেই কি টাকাগুলো তোর? শ্রাবণ কেয়ার কথায় অর্থহীন দৃষ্টিতে তাকায় তার দিকে, এই চাহনিই জানান দিচ্ছে শ্রাবণের জ্ঞান শূন্যতায় এই ব্যাপারে। সেটা দেখে কেয়া বলে, তোর মাথায় এসব ঢুকবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এক মুহূর্ত থামে সে, তারপর আবার বলে, টাকাগুলো আসলে তোর না, আঙ্কেলের, মানে তোর বাবার। আঙ্কেল যদি তোকে কোন কারণে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তখন তোর আর রাস্তার ভিক্ষুকের মাঝে কোন পার্থক্য নেই। তখন বুঝবি এই পৃথিবীতে টাকার মর্ম কতটা। শ্রাবণ কেয়ার এক নিঃশ্বাসে বলে যাওয়া কথাগুলোর বেশিরভাগই বোঝে নাই। শেষ অংশটুকু সে বুঝেছে, এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না সে জানে। কিন্তু তার বাবা তাকে কেন টাকা দেওয়া বন্ধ করে দিবে এটা বুঝতে পারল না সে, তাই সে উল্টো প্রশ্ন করল কেয়াকে, সবই বুঝলাম, কিন্তু একটা কথা, আমার বাবা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিবে কেন? আর বাবার টাকা মানে তো আমারই টাকা, তাই না? কেয়া বলে, না, আঙ্কেলের টাকা হলো আঙ্কেলেরই টাকা। আর আঙ্কেল যদি কোন কারণে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে তোর? শ্রাবণ চোখ উপরে তুলে কিছুই না বোঝার মতো করে বলে, কিন্তু বাবা আমাকে টাকা না দেওয়ার কারণটা কি? কেয়া দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণের কথায় হাল ছেড়ে দিয়ে সে, তার দ্বারা শ্রাবণকে বোঝানো সম্ভব না, তাই সে বলে, দেখ, তোর সাথে আমি এসব টাকা নিয়ে কথা বলতে চাই না এখন। একটু চুপ থাক তুই, প্লিজ। শ্রাবণ সত্যিই আর কোন কথা বলে না সারাটা রাস্তায়। কেয়াদের স্টেশনের 2টা স্টেশন আগে তন্নি নেমে যায়। সেখানেই তার কর্মস্থল। শ্রাবণ বাসায় ফিরে ভালো লাগছে না তার। 2 দিনের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবে ভেবেছিল, কিন্তু এখন মনে হচ্ছে 2 বছরেও এই ঝামেলার অবসান হবে না। এত ঝামেলার মাঝে আরেক ঝামেলা যোগ হয়েছে আবার। ঝামেলাটা হলো, স্টেশনে ট্রেন থামতেই কেয়া তার ব্যাগ নিয়ে চলে যায়। শ্রাবণ কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। বাসায় ফিরতে গেলে দেখা যায় তার পকেটে বাসায় ফেরার মতো টাকাটুকু নেই। বাধ্য হয়ে হাঁটা শুরু করে, কিন্তু পর মুহূর্তেই বাসায় গিয়ে টাকা দিয়ে দিবে বাবার কাছ থেকে নিয়ে এই ভেবে একটা রিক্সা ধরে। বাসায় গিয়ে টাকা দেয় ঠিকই, কিন্তু এক নতুন শর্তের সাথে তাকে পরিচয় করায় তার বাবা। শর্তটা হলো, তাকে এখন থেকে মাসে গুনে গুনে কিছু টাকা দেওয়া হবে হাত খরচের জন্য, এর বেশি সে কিছুই যেন আশা না করে এখন থেকে। এমন শর্তের সঙ্গে হঠাৎ করে তার পরিচয় হওয়ায় ভড়কে যায় সে। পাল্টা জবাবে কিছু বলার সুযোগ পায় না সে,
কি বলবে এর উত্তরে বুঝে উঠতে উঠতেই নিজ মতামত জানানোর সময় শেষ তার। তবুও অনেক কষ্টে বলে, হঠাৎ করে এভাবে সব বন্ধ করে দিলে কিভাবে চলবে? তার বাবা প্রত্যুত্তরে হালকা হাসি দিয়ে বলেন, তোমার কোন কিছুই আমি বন্ধ করিনি। তুমি চাইলেই তোমার যা ইচ্ছা তাই করতে পারো। শ্রাবণ খানিকটা উৎসুক হয়ে বলে, কিন্তু একটু আগে যে বললে টাকা দেবে না আর। বাবা বুঝে ফেলার ভান করে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমাকে আর আমি আগের মতো টাকা দিব না এটা ঠিক, কিন্তু তোমাকে আমি এর বদলে অন্য কিছু দিব যেটা দিয়ে তুমি চাইলেই তোমার প্রয়োজন মেটাতে পারো। শ্রাবণ অবাক হয়ে বলে, কি? বাবা বললেন, চাকরি। হ্যাঁ, সেদিন থেকে বাধ্য হয়ে বাবারই রেস্টুরেন্টে ওয়েটারের পদে চাকরি করতে হয় শ্রাবণ দিয়ে। পার্ট টাইম জব বলা যায়, পড়ালেখার পাশাপাশি বাকি আর বাচ্চা শিক্ষার্থীর মতো সেও কাজে লেগে পড়ে। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়। একটা সময় পড়ালেখা শেষ হয় শ্রাবণের। না, তখনও বিয়ে হয়নি শ্রাবণ আর কেয়ার। সেদিন তার স্টেশনে কেয়ার বলা কতগুলো মানতে নারাজ থাকলেও ঠিক সেভাবেই যেন শ্রাবণের জীবন পাল্টে যেতে শুরু করে। এই পাল্টে যাওয়া জীবনের পুরোটা সময় কেয়া বন্ধুর মতো পাশে ছিল শ্রাবণের। উৎসাহ দিয়েছে, ভেঙে পড়লে উঠে দাঁড়াতে শিখিয়েছে শ্রাবণকে, কিন্তু কখনো হাত ছাড়েনি তার। পড়ালেখা শেষ হতেই আস্তে আস্তে পুরো রেস্টুরেন্টের দায়ভার কাঁধে এসে চাপে তার। হাসি মুখে সেই দায়ভার গ্রহণ করে, আগেকার মতো নাক কুচকায়নি আর। এই পাল্টে যাওয়া জীবনের পিছনে সবচেয়ে বড় ক্রেডিট কেয়ার। তার কথাতেই শ্রাবণের বাবা কঠোর হয় তার নিজের ছেলের প্রতি, আর আজের ঠিকঠাক ফল তিনি পেয়েছেন। কেয়াও একটা ব্যাংকে চাকরি করছে, তার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে সে। ঠিক তার স্বপ্নের মতোই যেন। তবে এই পাল্টে যাওয়া জীবনে সবকিছু কিছু কিন্তু পাল্টায়নি। তন্নির বিয়ে হয়েছে মহিদুলের সঙ্গে। 8 বছর হয়েছে তাদের বিয়ের, একটা মেয়ে আছে 4 বছরের। আজ তন্নি ও মহিদুলের বিবাহ বার্ষিকী। তন্নি ও মহিদুলের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শেষ হয়েছে খানিকটা সময় আগে। অনুষ্ঠানটা বড় করেই করা হয়েছে, আয়োজন করা হয়েছে শ্রাবণদিনী রেস্টুরেন্টে। শ্রাবণ ব্যস্ত হয়ে সবাইকে সবকিছু গুছিয়ে ফেলার তাড়া দিচ্ছে। এই কাজ শেষ হলে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে সে। যথারীতি কাজ শেষ হয়, ব্যস্ততা শেষে বিশ্রাম নেবার সময় আসে শ্রাবণের। তবে সে বিশ্রাম নেয় না, ফিরে যায় সে পুরনো হলঘরে যেখানে সে প্রপোজ করেছিল কেয়াকে। ফোন লাগায় কেয়াকে, আসতে বলে সেই হলঘরে। কেয়া বিরক্তি প্রকাশ করলে ঠিকই আসে একটু পরে। কেয়া হলঘরে ঢুকতেই হাঁটু গেড়ে প্রপোজ করে শ্রাবণ, তবে এবারে আর রিলেশনের জন্য নয়, সরাসরি বিয়ের জন্য। কেয়া থতমত খেলে সেই রেস থেকে বের হয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করে সে। করবে নাই বা কেন? আর কি বাধা আছে এখন? শ্রাবণ হলঘরের এক কোণা থেকে দুটো চেয়ার টেনে আনে। আয়েশ করে বসে চেয়ারটাতে, পাশে কেয়াও বসেছে। শ্রাবণ এবারে কেয়ার দিকে তাকিয়ে বলল, যাক, শেষমেশ সার্থক হলাম আমি। কেয়া ভ্রু কুঁচকে বলে, কেন? শ্রাবণ বলে, এতদিন ধরে যে জন্য এত এত কাজ করলাম সেটার আসল ফল আজকে পেলাম, তাই সার্থক হলাম। কেয়া অন্যদিকে তাকিয়ে বলে, তোর এই হেয়ালি করার স্বভাব আর গেল না। শ্রাবণ মাথা নেড়ে প্রতিবাদের সুরে বলে, আর কোন আপনি, তুই চলবে না। এবারে তুমিতে কনভার্ট হও। কেয়া হাসে, মুখে বলে, আচ্ছা, তুমি বলবো তাহলে এখন থেকে। শ্রাবণ কেয়ার হাতটা নিজের দুহাতে শক্ত করে ধরে বলে, একটা কথা বলি। কেয়া শ্রাবণের দিকে তাকায়, অর্থহীন চাহনিতে বোঝার কোন উপায় নেই যে সে কি বলবে। খানিকটা সময় চুপ করে থেকে বলে, বলো। শ্রাবণ বলে, কথাটা অনেক আগে বলার কথা ছিল, কিন্তু সেটা বলতে যে এত সময় লাগবে আমি কখনো ভাবতেও পারিনি। কেয়া অবাক হয়ে বলে, কি এমন কথা, শুনি। শ্রাবণ কেয়ার হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, তুমি শুধুই আমার। শ্রাবণের কথায় কেয়া মুচকি হাসে। সেই হাসিতে কোন তাচ্ছিল্য ছিল না, কোন কৌতুক ছিল না, ছিল শুধু একরাশ ভালোবাসা। সেই হাসি যেন শ্রাবণের বলা কথার প্রত্যুত্তরে বলছে, হ্যাঁ, আমি শুধুই তোমার। সমাপ্ত।